আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছি সবাই? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছি। করোনা ভাইরাসের এই যে লকডাউনটা চলে গেল আমাদের লাইফ থেকে, এখনো হয়তো সীমিত আকারে লকডাউন চলছে। সারা ইন্ডাস্ট্রিতেই যে বিশাল একটা চেঞ্জ এসেছে। ইন্ডাস্ট্রিগুলো এখন এই দিন শেষে কাদেরকে নিয়ে চিন্তা করছে, কিভাবে চিন্তা করছে? আমরা যারা আমাদের সামনে টু বি কন্টিনিউ ফ্রেশাররা যারা এসে বলেন যে স্যার আমার জব লাগবে, বা স্যার আমি ভাইবা বোর্ডে ফেলিওর হয়ে ফিরে আসছি, স্যার আমি ফিউচার নিয়ে খুবই চিন্তিত, আমাদের কোথা থেকে শুরু করা উচিত, এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এই ক্যান্ডেল লাইট প্রোগ্রাম এবং লাইভ। এবং থ্যাঙ্কস আমাদের সামনে সকল অডিয়েন্সকে। আজকের এই লাইভে আমরা পুরো বিষয়গুলো নিয়েই কথা বলবো। একটা ক্যারিয়ার কোথা থেকে শুরু করা উচিত, কখন আপনাকে সিসিএনএ করতে হবে, কখন আপনাকে মাইক্রোসফটের উইন্ডোজ সার্ভারগুলো জানতে হবে, কখন ডোমেইন বা ভার্চুয়াল মেশিনের উপর আপনাকে কনসেপ্ট নিতে হবে, কখন আপনি সাইবার সিকিউরিটিতে যাবেন, ফায়ারওয়াল টেকনোলজি নিয়ে কিভাবে কাজ করবেন, কোথা থেকে শুরু করবেন, এবং ইন্ডাস্ট্রিগুলো যখন একটা জব রিকোয়ারমেন্টস দেয়, একটা জব অফার করে, একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, আমরা হয়তো বিডি জবসে যাচ্ছি বা লিঙ্কডইনে যাচ্ছি বা ইন্টারন্যাশনাল যে সাইটগুলো আছে যেখানেই যাচ্ছি, যখন অ্যাপ্লাই করি আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমরা আসলেই জানি না যে তারা আমাদের কাছ থেকে কি জিনিসগুলো প্রত্যাশা করছে। আমরা যদি তাদের রিকোয়ারমেন্টসগুলো একটু পড়ে ওভাবে নিজেকে প্রিপারেশন তৈরি করি, প্রিপেয়ার্ড করি, তাহলে কিন্তু একটা মানুষ জব থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ নেই, বা ভাইবা বোর্ডে ফেল হওয়ার কোনো স্কোপ নেই। আমরা সবসময় দেখি, আমরা যারা প্রফেশনাল সেক্টরে আছি, আমি কিছুক্ষণের ভিতরেই পরিচয় করায় দিব বাংলাদেশের আইটি ওয়ার্ল্ডের অনেকগুলো লিজেন্ডের ভিতরে একজন লিজেন্ড, আমাদের তারেক মুসা স্যারের সাথে, যিনি বাংলাদেশের আইটি প্ল্যাটফর্মে কাজ করছেন নতুন নতুন টেকনোলজি নিয়ে। আপনারা জানেন তারেক স্যারের পেজে যারা আছেন, তারেক স্যার সবসময় কাজ করছে ভেন্ডরের যে নতুন টেকনোলজিগুলো আসছে, সিসকোর প্ল্যাটফর্ম নিয়ে, উইন্ডোজ সার্ভারের প্ল্যাটফর্ম নিয়ে, সার্ভারের সিকিউরিটি নিয়ে কাজ করছেন, ফায়ারওয়াল, প্লাটোর বা জুনিপারের যে সিকিউরিটিগুলো নতুন আসছে সেগুলো নিয়ে, এবং সেই জিনিসগুলো তিনি চাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তের প্রত্যেকটা মানুষের কাছে এই ইনফরমেশনগুলো যাক, এবং আপনি এই সময় আপনার নিজের লাইফটাকে ডেভেলপ করেন। আশা করছি অডিয়েন্স আজকে অনেক মজা করে একটা আড্ডা হবে, আইটি আড্ডা, এবং তারেক স্যারের কাছ থেকে অনেক মজার মজার ইম্পর্টেন্ট নিউজগুলো শুনবো যে আমাদের জব মার্কেটে ফেলিওর হওয়ার কারণগুলো কি কি। আমি পয়েন্টগুলো আবারও বলে দিচ্ছি, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটা ইন্ডাস্ট্রিতে জব পাওয়ার জন্য আপনাকে কোথা থেকে শুরু করতে হবে। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা থাকে, আমি হয়তো সিসিএনএ করছি, সিসিএন এর সাথে আমি উইন্ডোজ সার্ভারটা করে ফেলছি, বা সিসিএন এর সাথে আমি লিনাক্স সার্ভারটা করে ফেলছি, বা সিসিএন এর সাথে ম্যাকোটিক করে ফেলছি, অথবা সরাসরি শুধু সিসিএন এ করে আমি একটা অ্যাসোসিয়েট লেভেলের একটা প্রফেশনাল সার্টিফিকেশন নিয়ে যাচ্ছি, বাট আমি অ্যাপ্লাই করছি অ্যাজ এ ফ্রেশার হিসেবে একটা এন্ট্রি লেভেল জবে। আপনি যখনই একটা এন্ট্রি লেভেল জবে অ্যাপ্লাই করবেন, বিকজ ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স ইন দ্য ইন দিস আইটি ফিল্ড, সো দ্যাটস ওয়াই তখন ভাইভা বোর্ড আপনাকে কি করবে, আপনি সার্টিফিকেশনটা শো করছেন সিসকো অথবা মাইক্রোসফটের, আর আপনার জব ডিসক্রিপশন হচ্ছে সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার। তো ভাইভা বোর্ড কিন্তু আপনাকে পেছন থেকেই কোশ্চেনটা শুরু করবে। আমরা না আসলে লজিকটা না নিজের লাইফে খুব ভালো বুঝি। আমরা যদি একটা মোবাইল ফোন কিনতে চাই, কালচার করি, ফ্রেন্ডের সাথে কথা বলি কোনটা নেওয়া যায়, কোনটায় ভালো হয়, বাট যখন ক্যারিয়ার নিয়ে চিন্তা করি তখন আসলে কিন্তু আমরা নিজেরা এখানে পর্যাপ্ত সময়টা দিই না। একটা বিসিএস যখন এক্সাম হয়, একটা বিসিএস ক্যাডারের যখন এক্সাম হয়, তখন কোশ্চেন আসে লসাগু কাকে বলে, গসাগু কাকে বলে, বেসিক থেকে, যেটা আমি সেই ক্লাস 1 2 3 বা ক্লাস 6 7-এ করে এসেছি। তাহলে আপনি কিভাবে চিন্তা করছেন একটা অ্যাসোসিয়েট লেভেলের সার্টিফিকেশন বা প্রফেশনাল লেভেলে বা এক্সপার্ট লেভেলের সার্টিফিকেশন? আমরা অনেকেই যেমন ভুল করে এখন যেটা দেখছি যে অনলাইনে অনেকে পাগলের মতো ফ্রি এক্সামগুলো দিচ্ছেন, সাইবার সিকিউরিটির এক্সামগুলো দিচ্ছেন। একটা ফ্রেশার, আপনি সাইবার সিকিউরিটির একটা এক্সাম অনলাইনে দিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করছি আপনাকে, বাট এই সার্টিফিকেটটা যখন আপনি আপনার সিভিতে লিখছেন, অবভিয়াসলি ভাইবা বোর্ডে কিন্তু আমরা আপনাকে সাইবার সিকিউরিটি নিয়ে কোশ্চেন করব, বাট আপনি কিন্তু তার কিছুই জানেন না। সো সিভিতে কিভাবে আপনি এটা লিখবেন, কখন এই সার্টিফিকেশন গুলো নেবেন? একটা সাইবার সিকিউরিটির জন্য আসলে আমাকে নেটওয়ার্ক জানতে হয়, ডোমেইন জানতে হয়, কারণ আমি সিকিউরিটি কার উপরে দিব? সিকিউরিটি দিব নেটওয়ার্কের উপরে, সিকিউরিটি দিব ডোমেনের উপরে, আমার সার্ভারের উপরে। আমি সেই কাজগুলো কিন্তু পারি না। কখনোই কোনো ভেন্ডর কিন্তু সাইবার সিকিউরিটি কোর্সের ভিতরে আপনাকে এই জিনিসগুলো শিখাবে না। এটা একটা এক্সপার্ট লেভেলের কোর্স। আপনি সিসিএনএ করছেন, সেখানে কখনোই কিন্তু একটা সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার একটা অফিস যে মেনটেন করবে, যেখানে সে হার্ডওয়্যার মেনটেন্যান্স করবে। আমাদের দেশে যেটা হয়, ম্যাঙ্গো পিপুলের সংখ্যাটা বেশি। আমি এভাবে কথা বলছি এই কারণে আমাদের ভুলগুলো উঠে আসুক।
আমাদের ম্যাঙ্গো পিপুল বলে যে সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার বেসিক একটা কাজ, হার্ডওয়্যার মানে মাদারবোর্ড। নো, হার্ডওয়্যার বলতে মাদারবোর্ড না, হার্ডওয়্যার বলতে অল কাইন্ড অফ আইটি ডিভাইস। আপনি একটা সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার পর আপনাকে দায়িত্ব দিবে একটা র্যাক সার্ভার আপনি সাজান, কনফিগার না, আপনাকে ইনস্টলেশনের কাজ না, আপনাকে বলবে র্যাকে কোন সার্ভারের পর কোনটা থাকবে, ক্যাবলিং গুলো কেমন হবে, এই জিনিসগুলো আপনাকে তৈরি। স্যার আমি তো ক্যাবলিং করতে পারি। ইয়েস, আপনি ক্যাবলিং করতে পারেন, আপনি RJ45 ক্যাবল টুইস্টেড পেয়ারে খুব ভালো ক্যাবলিং করতে পারেন। আপনি কি প্যাসকড ক্যাবলিং জানেন, প্যাসকডের কনফিগারেশন জানেন, আপনি SPF এর যে পোর্টগুলো আছে সেই পোর্টে কোন ক্যাবলগুলো কানেক্ট হয় সেটা কি জানেন, আপনি একটা সিসকো রাউটারের ইনস্টলেশন প্র্যাকটিস কি আপনার কাছে জানা আছে, আপনি কি GNS3 তে এক্সপার্ট, আপনি কি হাইপারভাইজার ইনস্টল করতে পারেন। দিস ইজ দ্য হার্ডওয়্যার পার্ট। আপনি কি একটা অফিসের IP ফোনগুলো কনফিগার করতে পারেন, অ্যাক্সেস পয়েন্ট কনফিগার করতে পারেন, ডোর লক, ফিঙ্গারপ্রিন্ট, পারছি না। তাহলে এই যে ক্যারিয়ার পাথ, এটা নিয়ে আজকে কথা বলবো। স্যার তারেক স্যার কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার অনেক অনেক অডিয়েন্স আমাদের সামনে অপেক্ষা করছে, আপনার মুখ থেকেই শুনতে চায়। আমাদের কথাগুলো অনেক সময় হয় কি, তাদের কাছে বলে স্যার তো ক্লাসে বলছে, স্যাররা কি বলছে, বা আপনার ক্লাসেও আপনার স্টুডেন্টরা হয়তো বলে, কিন্তু এই যে একটু ভেরিয়েশন, একটু চেঞ্জ, যে আইটিতে যারা আপনারা নক্ষত্র হিসেবে আছেন, আপনাদের মুখ থেকে বিগেনার যারা, আমরা আপনার কাছ থেকে আজকে শুনতে চাবো স্যার, একজন বিগেনার যখন জয়েন করবে তার কি কোথা থেকে শুরু করা উচিত, কম্পিউটার সার্টিফিকেশন গুলো কেন দরকার, কম্পিউটার পরে সিসকো কখন নিবে, বা আবার আমাদের একটা ভুল ধারণা দেখি স্যার, আমরা CCNA করে সার্ভারের দিকে চলে যাচ্ছি, কিন্তু ইন্ডাস্ট্রিতে টেকনোলজি কিন্তু পার্ট ডিফারেন্ট। একদল নেটওয়ার্কে কাজ করবে, একদল সিস্টেমে কাজ করবে। সো সিসকোর পরে কি সে কি মাইক্রোটিকে যাবে, মাইক্রোটিক থেকে কি জুনিপারের দিকে যাবে, এই যে রং ইনফরমেশন গুলো নিয়ে আমাদের একটা কালচার হয়ে গেছে। এই কালচারটা হওয়ার কারণ হচ্ছে স্যার যে আমরা অনেকেই চাই যে কোর্স করুক, বাট আমরা প্রফেশনালরা বা আমাদের ক্রিয়েটিভ ইনস্টিটিউট থেকে বলেন, বা আপনি আপনার জায়গা থেকে বলেন, ব্যক্তিগতভাবে স্যার আপনি ম্যান পাওয়ার তৈরি করছেন আপনার ক্লাব থেকে। তো এই যে IT প্রফেশনাল ক্লাব, এই যে আমাদের একটা IT অ্যাসোসিয়েশন, যেখানে ওয়ান আমব্রেলা সকল IT প্রফেশনালরা আপনার এখানে আছেন, আপনারা আপনাদের আমরা 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 আছি। তো এখান থেকে আমরা আজকে একটা গুড সাজেশন চাচ্ছি আমাদের বিজ্ঞানাদের জন্য, কথা থেকে শুরু করা উচিত, কিভাবে শুরু করবে। তো স্যার আপনি যদি এই বিষয়গুলো নিয়ে কথা বলতেন, আই থিঙ্ক আমাদের বিজ্ঞানার এবং প্রফেশনালরা আজকের দিন থেকে জানতে পারতো যে কিভাবে আসলে তার লাইফটা শুরু করা উচিত। স্যার আপনি যদি আমাদের অডিয়েন্সের জন্য। ধন্যবাদ স্যার আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং আমাদের এই লাইভটিতে যারা রয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন এবং আমাদের প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। স্যারের কোশ্চেন আনসারটি দেওয়ার পূর্বে প্রথম আমি একটি ইনফরমেশন একটু শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে, বর্তমান এই পরিস্থিতিতে অর্গানাইজেশন বা কোম্পানি সমূহেতে হায়ারিং চলছে না ফায়ারিং চলছে, অর্থাৎ ইন্ডাস্ট্রি কি এমপ্লয়ি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে নাকি এমপ্লয়ি ছাঁটাই করছে, বা কাদের ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে এবং কাদের ডিমান্ড দিন দিন কমে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখুন, বর্তমান এই পরিস্থিতিতে IT রিলেটেড জবে যারা রয়েছে তারা তাদের রেগুলার ওয়ার্ক করে যাচ্ছে। মনে করুন আমরা এখন যে অ্যাপস নিয়ে কথা বলছি, যে অ্যাপসে রয়েছে জুমস অ্যাপস, পাশাপাশি স্ট্রিমইয়ার্ড, দুইটি অ্যাপসেই বর্তমানে প্রচুর ব্যবহৃত হচ্ছে। স্পেশালি সফটওয়্যার ডেভেলপার এবং ওয়েব ডেভেলপাররা তাদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। অর্থাৎ IT রিলেটেড কাজের সাথে যারাই জড়িত রয়েছে তাদেরকে তাদের মার্কেটটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড সে IT ফিল্ডে আপনাকে আসার জন্য, একজন ফ্রেশ স্টুডেন্টকে IT ফিল্ডে আসার জন্য তাকে প্রথমে কি করতে হবে? তিনি যদি CSE অথবা ট্রিপলি অথবা ETE ব্যাকগ্রাউন্ড থেকে আসেন এবং ওনার যদি IP কনসেপ্টটি একদম ক্লিয়ার থাকে, IP সাবনেটিং কনসেপ্ট একদম ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে তিনি যেটি করতে পারেন, সেক্ষেত্রে তিনি
সিসিএনএ দিয়ে শুরু করতে পারেন, এবং সিসিএনএ দিয়ে তিনি শুরু করতে পারেন। এখন কথা হচ্ছে নিউ সিসিএন এর জন্য আপনি কতটুকু প্রস্তুত। আমাদের অর্গানাইজেশন সমূহ টেকনোলজির আপডেটের সাথে সাথে অর্গানাইজেশনের কাজেরও আপডেট হয়ে যাচ্ছে। এখন আপনি কি ওল্ড সিসিএনএ করবেন নাকি নিউ সিসিএনএ করবেন? কোম্পানি বা অর্গানাইজেশন সবসময় তাদের প্রতিষ্ঠানে যে কাজটি করলে প্রতিষ্ঠান লাভবান হবে সেটার প্রতি আপনাকে প্রাধান্য দিবে। অর্থাৎ আমাদেরকে অবশ্যই নতুন নতুন টেকনোলজির সাথে আপডেটেড থাকতে হবে এবং আমাদেরকে নিউ সিসিএনএটি করতে হবে। এখন কথা হচ্ছে নিউ সিসিএনএ এবং ওল্ড সিসিএনএ এর মধ্যে পার্থক্যটা কি? অর্থাৎ ওল্ড সিসিএনএ থেকে ওই সমস্ত অংশ রিমুভ করা হয়েছে যেগুলো এখন আর প্র্যাকটিক্যাল ফিল্ডে ইউজ হয় না, যেমন রিপ ভার্সন 2। আর নিউ সিসিএনএ কি ইনক্লুড করা হয়েছে? খুব সিম্পলি বর্তমান মার্কেটে যে সমস্ত কাজের ডিমান্ড রয়েছে সেটি ইনক্লুড করা হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে IPv6। আগামী 2-4-5 বছরের মধ্যে এটি একটি হটকেক হবে, শুধুমাত্র বাংলাদেশের জন্য না, পুরো ওয়ার্ল্ডের জন্য। কারণ আপনারা হয়তো জেনে থাকবেন অ্যাপনিক অলরেডি IPv4 এর সার্ভিস বন্ধ, IPv4 প্রোভাইড করা অফ করে দিচ্ছে, কারণ IPv4 অলরেডি ফিল আপ হয়ে যাচ্ছে। আমাদের দেশে বড় বড় প্রতিষ্ঠান সমূহ আইএসপি, মনে করুন লিঙ্ক3 অলরেডি IPv6 এ চলে এসেছে। আগামী 2 বছরের ভিতরে বা আগামী 3-4 বছরের ভিতরে সমস্ত আইএসপি IPv6 এ চলে আসবে। অর্থাৎ টেকনোলজির এখন ডিমান্ড হচ্ছে IPv6। এখন আমরা ফ্রেশার বা যারা স্টুডেন্টরা রয়েছি, আমরা যদি নতুন টেকনোলজির সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে না পারি, নতুন টেকনোলজি শিখতে না পারি, প্রেজেন্ট মার্কেটে আমার কি থাকবে না, ডিমান্ডটি থাকবে না। অর্থাৎ নিউ সিসিএনএ তে IPv6 এর উপর বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। IPv6 নিয়ে বেশ অনেকগুলো কনফারেন্স হচ্ছে, বাংলাদেশে আরেকটি প্রতিষ্ঠান বিডিনক প্রতি বছর কিছু কনফারেন্স করে থাকেন IPv6 এর উপর। এবং নিউ সিসিএনএ তে যেটি ইনক্লুড করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তারা সিকিউরিটির উপর বেশ প্রাধান্য দিয়েছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে VPN, ওয়্যারলেস সিকিউরিটি, পোর্ট সিকিউরিটি। পাশাপাশি নিউ সিসিএনএ তে অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটির উপর বেশ প্রাধান্য দেওয়া হয়েছে, এবং সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক SDN, অর্থাৎ অটোমেশনের দিকেও চলে যাচ্ছে। অর্থাৎ আমরা যারাই ফ্রেশ থেকে স্টুডেন্ট থেকে পড়াশোনা শুরু করব বা জব ফিল্ডে যাওয়ার আগে অবশ্যই আমাকে সিসিএনএ দিয়ে শুরু করতে হবে। যদি কারা সিসিএনএ দিয়ে শুরু করবে? যাদের আইপি কনসেপ্ট এবং বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার, এবং আপনি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ড হন বা ট্রিপল-ইর ব্যাকগ্রাউন্ড হন অথবা ইটিই ব্যাকগ্রাউন্ড হন, সেক্ষেত্রে আপনি আপনার জবের পূর্বে সিসিএনএটি করতে পারেন। এবং অবশ্যই নিউ সিসিএনএ যার এক্সাম কোড হচ্ছে 200 এবং 301, এই এক্সামটি দিবেন। পরবর্তীতে যদি আপনার ক্ষেত্রে আপনি যদি এরকম হয়ে থাকেন নন আইটি ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে আর একটু ব্যাক থেকে আসতে হবে। আইটিতে কোম্পানি সমূহ কাজ দেখে, কাজের তুলনায় সার্টিফিকেশন তুলনায় কোম্পানিতে অর্গানাইজেশনের মধ্যে কাজের চাহিদাটা বেশি। আপনি যদি আইটির ক্ষেত্রে, এটি একটি মজার ব্যাপার, আইটির ক্ষেত্রে নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেও আইটিতে কাজ করা যায়, তবে আপনার মধ্যে সেই রকম যোগ্যতা যদি হয়। যেমন মনে করুন আপনি নন আইটি থেকে এসে সাথে সাথে আপনি সিসিএনএ করবেন না, আপনি সাথে সাথে সিসিএনএ করবেন না, কারণ সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, কারণ আপনার আইপি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না, হার্ডওয়্যার সম্পর্কে কোনো কনসেপ্ট ক্লিয়ার না, সেক্ষেত্রে আপনি সরাসরি সিসিএনএ কোর্সে এসে ভর্তি হয়ে যাবেন না, কারণ আপনি সিসিএনএ কোর্সে ভর্তি হবেন কিন্তু আপনি কিছুই বুঝবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু ফান্ডামেন্টালস থেকে আসতে হবে, লাইক স্কামশিয়া A+ করতে হবে, হার্ডওয়্যার প্লাস করতে হবে, বেসিক নেটওয়ার্কিং কনসেপ্টটা একদম ক্লিয়ার করতে হবে, আইপি সাবনেটিং, এই ধরনের কনসেপ্ট সমূহ আপনাকে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ একজন ফ্রেশ স্টুডেন্ট এবং একজন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসা বা সিসি স্টুডেন্ট, তাদের দুইটা গ্রুপেই আইটিতে আসতে পারবেন। তবে আসার ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি থেকে শুরু করবেন। অবশ্যই টেকনোলজির আপডেটের সাথে আপনাকে থাকতে হবে এবং আপনার ফিল্ড আপনাকে তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে, আচ্ছা সিসিএনএ কোর্সটি সম্পূর্ণ হলো, এখন সিসিএনএ কোর্সটি শুধুমাত্র থিওরিটিক্যাল করলে হবে না, প্র্যাকটিক্যালি করতে হবে।
এবং যে পরিমাণ রিসোর্স বা নলেজ অর্জন করার প্রয়োজন সেই পরিমাণ নলেজ আপনাকে অর্জন করতে হবে। পাশাপাশি এখন কথা হচ্ছে সিসিএনএ করার পর কি আপনি জবে অ্যাপ্লাই করবেন, নাকি মাইক্রোটিক শুরু করবেন, নাকি উইন্ডোজ সার্ভার শুরু করবেন? আমার ক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে আপনি মাইক্রোটিক করতে পারেন। কারণ যে কোনো ছোট অর্গানাইজেশন হোক বা বড় অর্গানাইজেশন হোক, যে কোনো অর্গানাইজেশনে বর্তমান তাদের আইপি ম্যানেজমেন্টের জন্য বা ইন্টারনেট ম্যানেজমেন্টের জন্য মাইক্রোটিক ইউজ করছে। সেটা ছোট প্রতিষ্ঠান হতে শুরু করে বড় প্রতিষ্ঠান পর্যন্ত হতে পারে। আর আপনার ক্যারিয়ার যদি আইএসপি থেকে শুরু হয় তাহলে তো অবশ্যই আপনাকে মাইক্রোটিক এবং সিসিএনএ এই দুটি সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে ক্যারিয়ার শুরু করতে হবে। ক্যারিয়ারের শুরুতে হয়তো আপনি সোহো রাউটার কনফিগার করবেন, স্মল অফিস হোম অফিস রাউটার কনফিগার করবেন, ছোট ছোট নেটওয়ার্ক কনফিগার করবেন, কিন্তু একটা সময় এসে আপনাকে বড় বড় নেটওয়ার্ক কনফিগার করতে হবে। এখন স্যার যে প্রশ্নটি করেছিলেন সিসিএন এর পাশাপাশি উইন্ডোজ সার্ভার শুরু করে দিবেন বা লিনাক্স সার্ভার শুরু করে দিবেন, যদি আপনি মনে করেন আপনি কমপ্লিট একটা প্যাকেজ হয়ে এরপর আপনি জব ফিল্ডে যাবেন, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ সার্ভারটি করতে পারেন। তবে জব ফিল্ডের ক্ষেত্রে যদি আপনার জব ফিল্ড আইএসপি হয়, প্রথমত আপনার মাইক্রোটিক লাগবে, দ্বিতীয়ত আপনার রাউটিং সুইচিং এর উপর কনসেপ্টটি লাগবে বেসিক লেভেলের জবের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার কিন্তু উইন্ডোজ সার্ভারটি লাগছে না, কারণ আইএসপিতে উইন্ডোজ সার্ভারের তেমন একটা ইউজেস নেই। যদি আপনার জব ফিল্ড কর্পোরেট ফিল্ড হয়, কর্পোরেট অফিস এনভায়রনমেন্ট হয়, বা হসপিটাল হতে পারে, হসপিটাল আইটি হতে পারেন, বা যে কোনো 5 স্টার রেস্টুরেন্ট বা হোটেলে আইটি হেড হতে পারেন, আইটি এমপ্লয় হতে পারেন, সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজ সার্ভারটি করতে হবে। অর্থাৎ কর্পোরেট লেভেলে যে কোনো জবের জন্য আপনাকে আপনার টার্গেট যদি কর্পোরেট লেভেলের জব হয়, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ সার্ভারটা করতে পারেন। এর পরবর্তীতে আপনি উইন্ডোজ সার্ভার করার পরে, উইন্ডোজ সার্ভার করার সময় অবশ্যই যে সার্ভারটি সবসময় লেটেস্ট থাকবে সেটাই করবেন। বর্তমানে উইন্ডোজ সার্ভার 2016 এবং 19 নিয়ে কাজ চলছে, 16 নিয়ে পড়াশোনা হচ্ছে, 19 এখন পর্যন্ত সেভাবে রিলিজ হয় নাই, তাহলে আপনাদেরকে উইন্ডোজ সার্ভার 2016টি করতে হবে। পাশাপাশি যদি আপনি লিনাক্স করতে চান, আইএসপিতে যে কোনো সার্ভার, মনে করেন একটা এফটিপি সার্ভার বা মুভি সার্ভার অথবা যে কোনো ধরনের সার্ভার ক্রিয়েশন কিন্তু লিনাক্স বেসড হয়ে থাকে, বা ব্যাকগ্রাউন্ডে যে কোনো অ্যাপস বা সফটওয়্যারগুলো রেডিয়াস সার্ভার সমূহ লিনাক্স বেসড হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি লিনাক্স সহ বা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স এই ধরনের একটি কোর্স সহ এটা কমপ্লিট করে ক্যারিয়ারটা শুরু করেন, সেক্ষেত্রে আপনার জন্য আরো বেশি পজিটিভ হচ্ছে, এবং আপনার জব ফিল্ডে আপনাকে আটকানোর মতো বা আপনি কোথাও একটু বাধাগ্রস্ত হওয়ার মতো তেমন একটা অপশন আর থাকবে না। আইটি ক্যারিয়ার প্রথমত শিখতে হবে, এবং মূলত আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি তখনই মূলত 100% নলেজগুলো আসে। এর আগ পর্যন্ত ভার্চুয়াল ল্যাবে কাজ করে বা ভার্চুয়াল ট্রেনিং করে 100% নলেজটা আসে না। যখন প্র্যাকটিক্যালের সাথে কাজগুলো আমাদের মিলে যায় তখনই আমরা মূলত 100% ব্যাপারগুলো বুঝতে পারি। তো এটি হচ্ছে আমার আনসার। এখন স্যার আমরা এতক্ষণ স্যারের কাছ থেকে তারেক স্যারের কাছ থেকে অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন কিন্তু পেলাম যে আসলে আপনাকে কোথা থেকে শুরু করতে হবে। যদি আপনি নিজেকে ফিল করেন যে আপনার ফাউন্ডেশন লেভেলটা অনেক স্ট্রং ছিল, কারণ আমাদের যেটা হয় আইটি ওয়ার্ল্ডে না, সারা ওয়ার্ল্ডে ট্রেনিংটা দুই ধরনের, একটা একাডেমিক ট্রেনিং এবং একটা প্রফেশনাল ট্রেনিং। একাডেমিক ট্রেনিংটা হচ্ছে আমাদের স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে আমরা নিচ্ছি, যেখানে আমাদের থিওরিটিক্যাল কনসেপ্টগুলো ক্লিয়ার করা হয়। আর প্রফেশনাল সেক্টরে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আমাদের লাগে হচ্ছে প্রফেশনাল ট্রেনিং, যেটাকে ইন্ট্রোডিউস করে ওয়ার্ল্ডে ভেন্ডর। এখন ভেন্ডরের নেচারে আমরা যদি এখন সিসকো সাইডে লগ ইন করি, তো সিসকো বলে দিচ্ছে যে আপনি যদি একটা ফ্রেশার হন তাহলে আপনি সিসিটি করে সিসকোতে জয়েন করেন, সিসিএনএ তে জয়েন করেন। আবার মাইক্রোসফটের কাছে যদি আমরা যাই, মাইক্রোসফটে বলছে যে আপনি আগে এমসিএসএ করেন, তারপরে এমসিটিএস করেন, তারপরে এমসিপি করেন, দেন সার্ভারের সিকিউরিটির দিকে চলে যান। আবার আমরা যদি জুনিপারের দিকে যাই,
জুনিপারও সেম বলছে, কোনো ভেন্ডরই কিন্তু কখনো বলে নাই যে ডিরেক্ট তুমি আমার এখানে এসে জয়েন করো। ইভেন তো তাদের কিন্তু একটা রিকোয়ারমেন্টস আছে যে এই কোর্সটা করার আগে মিনিমাম এতটুকু একটা এক্সপিরিয়েন্স আমার আপনার বা আমার বাইরে থেকে থাকতে হবে। সো আমরা যখন কোর্স করি তখন আসলে বাই ডিফল্ট এখানে 3টা ক্যাটাগরির ইউজার আমাদের সারা ওয়ার্ল্ডে আছে, যেটাকে ইন্টারন্যাশনাল ভাষায় বলে অ্যাডাল্ট লার্নার, ডিটারমাইন্ড লার্নার। লাইক আমাকে যদি এখন কেউ বলে যে আপনি স্যার আপনি কোন কোর্স করবেন, আমি কিন্তু এখন ডিটারমাইন্ড, আমি সিকিউরিটি নিয়ে ফায়ারওয়াল নিয়ে কাজ করবো। আমাকে কেউ যদি বলে এখন আপনি এটা করেন ওটা করেন, নো, আমি আমার এই আমরা লাইফটা চিনি জানি বুঝি। সো দিস ইজ মাই হচ্ছে ডিটারমাইন্ড লার্নার। অ্যাডাল্ট লার্নার কারা? অ্যাডাল্ট লার্নার হচ্ছে গুগলিং করে আইটিতে যারা প্রফেশনাল আছে তাদের সাথে কাউন্সিলিং করে ক্যারিয়ার বা ক্যারিয়ারটাকে চুজ করে। লাইক আমি হচ্ছে সিসিএনএ করবো, আগে সিসকো সাইডে ঢুকছি, সিসকো কি বলছে, কারণ জবটা তো আপনার হবে ওই ভেন্ডরের সার্টিফিকেশনের উপর বেস করে না, জবটা হবে আপনার স্কিলের উপর এবং আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করছেন তার উপর বেস করে। তো আমি যদি সিসকোতে ঢুকে, সিসকো তার ক্যারিয়ার পাথ দিয়ে দিচ্ছে। আমরা যদি মাইক্রোসফটে ঢুকি, মাইক্রোসফট ক্যারিয়ার পাথ দিয়ে দিচ্ছে। এখন এখানে একটা বিষয় থাকে, আমরা অনেকে জানি যে স্যার যেটা বলে আসলেন যে যদি আপনি মনে করেন যে আপনার বেসিক বলতে কি, কম্পিউটার কাকে বলে, সফটওয়্যার কাকে বলে, নো, বেসিক হচ্ছে একটা পোস্ট যেটাকে আমরা বলি সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার, তারপরে হয় জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অ্যাসোসিয়েট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। সো আমরা অনেকে আমাদের একটা কনসেপ্ট আছে যে আমি সিসিএনএ করে আমি মনে করছি আমি একটা সিস্টেম অ্যাডমিন হয়ে গেল, নেটওয়ার্ক অ্যাডমিন হয়ে গেলাম, আমাকে একটা আইএসপি বা আমাকে একটা অর্গানাইজেশন আমার হাতে নেটওয়ার্ক ছেড়ে দেবে। না, আপনাকে সাপোর্টেই কাজ করতে হবে। সাপোর্টে কি, এই হার্ডওয়্যার গুলো মেনটেনেন্স করা, রাউটার গুলোকে সেট আপ করা, র্যাক সার্ভার গুলো মেনটেন করা। তো এই যে হার্ডওয়্যার গুলো বা তার ভিতরে যে মনিটরিং টুলস গুলো আছে সেগুলো নিয়ে কাজ করা। সো এটার জন্য ভেন্ডরকে কামটিয়া। তো আমরা যদি গ্লোবালি ক্যারিয়ার পাথ চুজ করে আসি, আই থিঙ্ক আমরা কিন্তু ওই যে যেটা আমরা বলি যে ভাইবা বোর্ডেই আসলে 85% ফ্রেশারের মৃত্যু হয়ে যায়, যে ওখানেই সে নার্ভাস হয়ে যায়। লাইক আমি কিছুদিন আগে আমার অনলাইনে একটা ভাইবা নিয়েছিলাম, তো সে সেখানে লিখেছে সে হচ্ছে ভিএমআর হাইপার ভি কনফিগার এক্সপার্ট কাজ করেছে বিগিনার লেভেলে। তো আমি বললাম যে হোয়াট ইজ হাইপারভাইজার? স্যার আমাকে তো মেন্টর এটা শিখায় নাই। মেন্টর আপনাকে কি শিখালো না শিখালো এটা পরে, মেন্টর আপনাকে শিখায় নেই, ওকে ফাইন, বাট আপনার কাছে কিন্তু ওই ইনস্টিটিউট একটা ইন্টারন্যাশনাল সিলেবাস তো আপনাকে আপনার মাথায় গুগল দিয়ে দিয়েছে। আমাদের এখন যে টেকনোলজিটা, যেখানে আমরা যে বেশি প্রবলেম ফেস করছি, যে সিসিএনএ করছি করে আপনি সিভিতে রাইট করছেন সিসিএনএ, আপনার কাছে ভাইভাতে আমরা কোন জিনিসগুলো কোশ্চেন করব, তারেক স্যারের কাছে আমি এখনই চলে যাব যে নিউ সিসিএনএ থেকে আপনার কাছ থেকে আমরা কি কি জিনিস আশা করব। আপনি চিন্তা করছেন আমি রিপ করেছি, আমি ওএসপিএফ করেছি, আমি বিজিপি কনফিগার করতে পারি, আমি ভালো পাসওয়ার্ড ব্রেক করতে পারি। ও নো, দিস ইজ দ্য জিরো নলেজ আপনার বা আমাদের। আপনাকে আমরা কোশ্চেন করবো আপনি এসএসএইচ জানেন কিনা। এখন অনেকের কাছে একটা কনসেপ্ট থাকে যে আসলে নতুন সিসকোতে কি এসেছে, নতুন সিসকোতে যে প্রোগ্রামিং একটা পার্ট এসেছে অটোমেশন, আমরা অনেকে জানি না বা অনেকে আমরা এটা করছি না। বাট এখানে আপনাদের ক্যারিয়ার কিন্তু আপনাদের, আমরা তো আপনাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার ট্রাই করব, আপনার পেটেও কিন্তু একটা খিদা থাকতে হবে। সিসিএনএ তে নতুন যে সিকিউরিটি পার্ট এসছে, এটাকে কেউ যদি বলি আমরা এটা ফান্ডামেন্টাল, তাহলে আপনাকে বা আমাকে কিন্তু ম্যাঙ্গো পিপুলই বলবে। কোনো ভেন্ডর ফান্ডামেন্টাল কোর্স করায় না, ফান্ডামেন্টালের জন্য একেবারে প্রথমেই একটা কোর্স থাকে লাইক সিসকো সিসিটি। সাইবার সিকিউরিটি করতে গেলে সিএনডিএফ, সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক ডিফেন্স ফান্ডামেন্টাল। কমটিয়াকে আমরা যদি বলি ফান্ডামেন্টাল, নো, কমটিয়া প্লাসের আগে আছে আপনার হচ্ছে সিএফটি, কমটিয়া ফান্ডামেন্টাল টেকনোলজি। সো এই যে বিষয়গুলা, সো এখন আপনি যদি সিসিএনএ করেন, আপনি যদি উইন্ডোজ সার্ভার করেন, 16 করেছেন, আপনি বা মাইক্রোটিক করেছেন, এমটিসিএন এমটিসিআরই, ভাইবা বোর্ডে আপনার কাছ থেকে আমরা কি জিজ্ঞেস করবো? ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবো কিন্তু আমি নতুন যে সিলেবাসে যে চেঞ্জটা এসছে সেটা নিয়ে, কারণ আমরা সবাই জানি পুরানো জিনিসগুলো কোনো না কোনো ভাবে আপনি হয়তো করে এসেছেন, নতুনটাতে আপনি আপডেট কিনা। সিসকোর নতুন যে চেঞ্জ এসেছে, আসলে এখানে অনেকেরই আমাদের গায়ে জ্বর চলে আসে, আমাদের টিচারদেরই গায়ে জ্বর চলে আসে। লাইক কালকে আমার একটা কর্পোরেট ছিল, তো কর্পোরেটে আমাকে বলছে যে স্যার এটা ডিফেন্সের একটা কর্পোরেট ছিল, একটা ওয়ার্কশপ নিয়েছিলাম সাভার ক্যান্টনমেন্টে। তো ওখানে মেজর নাইম স্যার আমাকে জিজ্ঞেস করছে স্যার আমাদের একটা রাউটারের ইন্টারফেস আছে ফার্স্ট রিটার্নের 0/0, ফার্স্ট রিটার্নের 0/1, তো আমি এখানে আইপি বসাবো, কিন্তু স্যার আমরা দেখলাম সিসকোর নতুন সিলেবাসে একটা মডিউল 7-এ একটা নতুন কনসেপ্ট এসেছে যে আমি যদি স্ক্রিপ্টিং করি পাইথনে এটা,
করে আমি যদি এটাকে পোস্ট করে দেই, পুরো পোর্টগুলোতে অটোমেটিক বসে যাবে। দিস ইজ দ্য অটোমেশন। অটোমেশন মানে কি? আপনার কাজের স্কোপকে কমাই দিচ্ছে, অটোমেটিক করে দিচ্ছে। লাইক আপনি এখন কিন্তু বাসায় বসে চাল ডালে ফোন দিয়ে বাসার বাজার আনতেছেন, দিস ইজ দ্য অটোমেশন। তো সিসকোর এই যে নতুন অটোমেশন, আমরা অনেকে বলছি রিপ, ওএসপিএফ, আসলে কি এগুলো এখন সিসিএনএতে আছে? কখনো কি চিন্তা করেছেন যে সিলেবাসটা কি কখনো দেখেছি? কোর্স তো করছেন, সিলেবাস কি দেখেছেন? কখনো চিন্তা করেছেন কোর্সের পরে আপনার যে গেটওয়ে ভাইবা বোর্ড, ওইটার জন্য আপনি প্রিপারেশন কিনা? কেন পরবর্তীতে আপনি নিজেকে কোশ্চেন করছেন আপনার জব হচ্ছে না? স্যারের কাছ থেকে নতুন টেকনোলজি, সিসকোর নতুন টেকনোলজি, এই যে এসএসএইচ, এই যে পাইথনের কনসেপ্ট, আমাদেরকে অনেকেই বলে স্যার সিসকোতে পাইথন নতুন একটা টেকনোলজি আছে, ডেভনেট সিসকো। নো, দিস ইজ দ্য প্রোগ্রামিং সুইট, বাট সিসকো সিসিএল এর ভিতরে পাইথন আছে। এখানেই আপনাকে জিএনএস3 ভিতরে রিয়েল লাইফের মেশিন তৈরি করে তার ভিতরে পাইথনের প্রোগ্রামিং কোড দিয়েই কিন্তু আপনাকে পোর্ট কনফিগার করতে হবে। আর টেলনেট সে তো 2008 সালেই চলে গিয়েছে। এখন আপনি আপনার রাউটারটা, আমার অফিসের রাউটারটা বা স্যারের অফিসের রাউটারটাতে যদি টেলনেট দেই, তো এই যে মিনজু স্যার একটু পরে জয়েন করবেন, ঠাস করে হ্যাক করে ফেলবে। মুসা স্যার তো সেকেন্ডের মধ্যে হ্যাক করে ফেলবে। দ্যাটস ওয়াই এসএসএইচ জানতে হবে। আর এসএসএইচ এত ছোটখাটো বিষয় না। আর ভাইবা বোর্ডের প্রথম কোশ্চেনটাই কিন্তু এরকমই আসবে। চলেন মুসা স্যারের কাছে চলে যাচ্ছি আবার। স্যার, নতুন টেকনোলজি সিসকো নিয়ে যে চেঞ্জটা এসেছে, আমাদের বাচ্চাদের যে কনসেপ্টটা আছে যে সিসিএনএ মানে রিপ, ওএসপিএফ, বিজিপি, ওএসপিএফ, আসলেই যে সে পরিবর্তনটা আমরা এই অটোমেশন নিয়ে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। জি, ধন্যবাদ। প্রথমে ভাইবা বোর্ডে আমরা যেটি করব, যে কোনো অর্গানাইজেশন, প্রথমে প্রশ্নটি যদি আমি হই সেক্ষেত্রে আমি প্রথমে আইপি ভার্সন 6 নিয়ে প্রশ্ন করব, কারণ আমার কোম্পানিকে অতি দ্রুত আগামী 1 বছরের ভিতর আইপি ভার্সন 4 থেকে 6 এ কনভার্ট হতে হবে। এখন আমি এমপ্লয়ি নিয়োগ দেওয়ার সময় ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছি, উনি যদি সেই কাজটি করতে না পারেন সেক্ষেত্রে আইএসপি বিপদে পড়ে যাবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, নতুন যারা আইএসপি করছেন বা নিউ যারা আইএসপির জন্য আইপির জন্য অ্যাপ্লিকেশন করছেন আপনি কিন্তু এখন আর আইপি ভার্সন 4 খুব সহজে পাচ্ছে না। তাহলে আপনাকে অবশ্যই IPv6 শিখে নিউ সিসিএনএ থেকে IPv6 সম্পর্কে ভালো বিশদ আইডিয়া নিয়ে জবের জন্য আসতে হবে। হয়তো এমন হতে পারে আপনি প্র্যাকটিক্যাল করেন নাই, ঠিক আছে, ওকে, কিন্তু আপনার কনসেপ্ট তো ক্লিয়ার থাকতে হবে। সেকেন্ড, আপনাকে ওএসপিএফ ভার্সন 2 নিয়ে প্রশ্ন করা হবে, বিপিএনস নিয়ে প্রশ্ন করা হবে। নিউ সিসিএনএ তে সিকিউরিটি নিয়ে যে কনসেপ্টগুলো যার মধ্যে অন্যতম হচ্ছে বিপিএনস, পাশাপাশি পোর্ট সিকিউরিটি, আপনার সিসকো ডিভাইসের প্রত্যেকটা পোর্টের সিকিউরিটি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। স্যার একটু আগে বলেছিলেন এসএসএস না টেলনেট, সেই ব্যাপারগুলোই। অর্থাৎ আপনাকে অবশ্যই সিকিউরিটির যে পার্ট পোর্শনটা নিউ সিসিএনতে ইনক্লুড করা হয়েছে সে কনসেপ্টটি একদম ক্লিয়ার করতে হবে। এই জন্য ক্লিয়ার হতো, কোম্পানি অবশ্যই চাইবে তার একটা সিসকো ডিভাইস 1-1.5 লক্ষ টাকা দাম, সেই ডিভাইসের সিকিউরিটি যেন হ্যাম্পার না হয়। খুব আইএসপিতে খুব বেশি অ্যাটাক আসে, ডিডোস অ্যাটাক, ডিএনএস অ্যাটাক খুব বেশি, হঠাৎ করে কমপ্লেনের উপর কমপ্লেন, ক্লায়েন্ট কেউ ইন্টারনেট পাচ্ছে না, ইউটিউব ব্রাউজ করতে পারছে না, ফেসবুক ব্রাউজ করতে পারছে না। কি হচ্ছে? হঠাৎ করে ডিএনএস চেঞ্জ, কোথাকার বাহিরের একটা দেশের আফ্রিকান একটা দেশ থেকে এক ধরনের ডিএনএস অ্যাটাক হয়েছে, সমস্ত ডিএনএস চেঞ্জ। সাধারণত ডিএনএস চেঞ্জ হলে কোনো ক্লায়েন্ট আর ইউটিউব ব্রাউজ করতে পারবে না, ফেসবুক ব্রাউজ করতে পারবে না। আর আমাদের দেশের ক্ষেত্রে ফেসবুক ইউটিউব বন্ধ মানে সাথে ইন্টারনেট নাই। তাহলে অবশ্যই ডিডোস অ্যাটাক কিভাবে প্রোটেকশন করতে হয়, পাশাপাশি পোর্ট সিকিউরিটি কমপ্লিট করতে হয়। এরপরে যে সমস্ত ডিডোস অ্যাটাক আসে, এই ধরনের অ্যাটাক কিভাবে আপনি প্রতিরোধ করবেন সেটা আপনাকে শিখতে হবে। এর পরবর্তী প্রশ্ন আপনাকে যেটা করা হতে পারে সেটা হচ্ছে ট্রাঙ্কিং। ট্রাঙ্ক কিভাবে করবেন সে ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন করা হতে পারে। সর্বশেষ, অর্থাৎ এখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার করলেও আপনাকে প্রোগ্রামিং শিখতে হবে, কারণ প্রোগ্রামিং এর সাহায্যে অটোমেশন করা হয়ে থাকে। নেটওয়ার্ক যে অটোমেশন করা হবে সেই কনসেপ্টটিও নিউ সিসিএনএ তে চলে এসেছে, যেটাকে নাম দেওয়া হচ্ছে এসডিএন, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক। অর্থাৎ আপনাকে প্রোগ্রামিং এখন শিখতে হচ্ছে, এবং প্রোগ্রামিং এর ফিল্ডের মধ্যে সবচেয়ে স্মুথ যে প্রোগ্রামিং ফিল্ড এখন পুরো পৃথিবীর মার্কেট দখল করে নিচ্ছে সেটা হচ্ছে পাইথন। অর্থাৎ জব মার্কেটে, জব ফিল্ডে আপনার ক্যারিয়ার বিল্ড আপের জন্য আপনাকে টেকনোলজি আপডেটের সাথে সাথে সবকিছু আপডেট হয়ে যেতে হবে, এবং নতুন নতুন যে সমস্ত টেকনোলজি দ্রুত চেঞ্জ হচ্ছে আপনাকে সেই চেঞ্জেসটি নিয়ে আসতে হবে।
এর জন্যই ভেন্ডর সমূহ 3 বছর পরে তাদের যে কোনো সার্টিফিকেশন গুলোকে এক্সপায়ার করে দেয়। যেমন সিসকোর আপনি একটা সার্টিফাইড হলেন, মনে করেন সিসিএন সার্টিফাইড হলেন, আগামী 3 বছর পর আপনার সার্টিফিকেশনটা এক্সপায়ার হয়ে যাবে। হয়তো আপনাকে এটার এক্সপায়ারেশন ধরে রাখার জন্য এর পরবর্তী এক্সাম সিসিএনপি ফার্স্ট পার্ট দিয়ে ফেলতে হবে, না হয় কিন্তু আপনার এই ভেন্ডর সার্টিফিকেশনটি 3 বছর পর এক্সপায়ার হয়ে যাবে। এই জন্যই আপনাদেরকে বা ইঞ্জিনিয়ারদেরকে এই জন্যই সিসকো এক্সপায়ার করে দিচ্ছে সার্টিফিকেশন, যেন আপনারা সবাই টেকনোলজির আপডেটের সাথে সাথে আমরা আপডেটেড থাকি। ধন্যবাদ স্যার। এই ধরনের প্রশ্নগুলি সিসিএন এ রিলেটেড কোশ্চেন আসতে পারে ভাইবা বোর্ডে। আমরা আপনার কাছে আবার আসবো। তো এর ভিতরে একটা বিষয় বলে রাখি, আজকে আমাদের সামনে তো অনেক অডিয়েন্স আছেন, আপনাদের মনের অনেকগুলো কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো একটা সময় আসলে আর করার সময় থাকে না, যখন ভাইবা বোর্ড থেকে ফেলিওর হয়ে আসেন। আজকে একটা সময় আমরা খুব চমৎকার ভাবে আজকে এখানে তুলে ধরার চেষ্টা করব আমাদের রিয়েল লাইফের খুঁটিনাটি বিষয়। স্যারের কাছ থেকে শুনবো, আমার কাছ থেকে আমি বলবো কিভাবে আমরা এই পর্যন্ত উঠে এসেছি, কোনটার পর কোনটা করেছি। সো অডিয়েন্সের জন্য আমাদের যে ডিক্লারেশনটা থাকছে, আপনারা আজকে মন খুলে কোশ্চেন করবেন, যত কোশ্চেন আছে, কে কোথায় বাধাগ্রস্ত হয়েছেন, কিভাবে শুরু করা উচিত আপনাদের পরবর্তী লাইভ, বা আপনাদের কি কি জিনিস এখন মনে আসছে সেই জিনিসগুলো। এখন আমরা চলে যাব, এর মাঝখানে আমরা চলে যাচ্ছি যে ভেন্ডর কোর্স আমরা যারা করি, সিসকো বা মাইক্রোসফট কামটিয়া যে কোর্সগুলা আমরা করছি, সেই কোর্সগুলার প্রত্যেকটা ভেন্ডরের সাইডে কিন্তু বলা আছে যে ভেন্ডর ওরিয়েন্টেড ফিল্ড থেকে আপনাকে এক্সাম প্রিপারেশন কোর্সই আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনি যদি শুধু ট্রেনিংই নেন, দিন শেষে আপনি এক্সাম দেন আর না দেন, যদিও একটা বিষয়, আপনাকে প্রফেশনাল ওয়ার্ল্ডে আসতে গেলে ভেন্ডর সার্টিফিকেশন নিতে হবে। যদিও এন্ট্রি লেভেল জবে আমরা একটু হয়তো আপনাদের জন্য ওইখানে একটা শিথিলতা দিয়ে দেই, যে এন্ট্রি লেভেলে মোটামুটি বিগিনার হিসেবে আপনি কাজ জানেন, একটা ভালো ইনস্টিটিউশন লাইক আমাদের ধরেন কেডিভাইটি ইনস্টিটিউট থেকে আপনি যখন করে যাচ্ছেন, আমাদের সার্টিফিকেটের উপর বেস করে আপনি এন্ট্রি লেভেলে জয়েন করছেন, দিন শেষে একটা জায়গায় সময় পর আপনার কিন্তু ভেন্ডর সার্টিফিকেশন আপনার কাছ থেকে চাবে। তো এই যে ভেন্ডর এক্সাম, আপনি কতটুকু প্রিপারেশন নিচ্ছেন ক্লাসে, এটার উপরে প্রত্যেকটা আমি যেটা বলবো যে প্রত্যেকটা অডিয়েন্সকে, অর্থাৎ স্টুডেন্ট হিসেবে যখন আপনারা থাকবেন, যেখানেই থাকেন, সেটা আপনার একাডেমিক লাইফে থাকেন বা আপনি আমাদের কাছে আসেন বা যেখানেই যান, তখন আপনাকে কতটুকু জোর দিতে হবে। মনে রাখতে হবে প্রত্যেকটা ভেন্ডর এক্সামের রুলস হচ্ছে ক্লাসরুম লার্নিং, ক্লাসেই আপনাকে শিখতে হবে, ক্লাসেই আপনাকে পড়তে হবে। আমরা কেডিভাইটি ইনস্টিটিউট থেকে বা আমরা প্রফেশনাল ট্রেনার আমরা যারা আছি, তারেক স্যার, আমরা কিন্তু ক্লাসরুম লার্নিং মেথড ফলো করি। আমরা যেটা করি, ক্লাসে প্রথম 15 মিনিট একটা কনসেপ্ট ক্লিয়ার করি, যে আজকে আমি কি করাবো, রিপ করাবো। ওকে, রিপটা অর্গানাইজেশনে কোথায় ইউজ করছেন, এই রিপের ভেরিয়েশন গুলো কেমন হয়, রিপের পরবর্তী স্কোপটা কি হবে, তারপরে আমরা কিন্তু এটা ক্লাসটা ডেলিভারি দেই। আগে ট্রেনার, আমরা মেন্টররা, আমরা এটা ক্লাসটা আগে প্র্যাকটিক্যালটা করাই, দেন আমরা এই প্র্যাকটিক্যালটা করাতে যে আমাদের হয়তো ধরেন 40 মিনিট চলে গেল, তারপরে আমরা চলে যাচ্ছি কোথায়, আমরা চলে যাচ্ছি স্টুডেন্টের কাছে। এখন আপনি এটা প্র্যাকটিস করেন। স্টুডেন্টরা যখন এটা প্র্যাকটিস করবে, আমি যেটা করিয়েছি সেটা দেখে তার অনেক জায়গায় সে ভুল করবে, তখন আমরা এটাকে বলি কেস স্টাডি সেশন। এখন আপনি স্টাডি করেন, আপনার ভুলগুলো আমরা ধরিয়ে দেবো, যে এখানে এই প্রোটোকলটা মিসিং হয়েছে, এই কনফিগারেশনটা মিসিং হয়েছে, এখানে আমাদের 30 মিনিট যায়। তারপরে আমরা কি করছি, ফিডব্যাক সেশন। আজকের এই সেশন থেকে আপনি কি জানলেন, কি আশা করলেন। এরপর পরই আমরা চলে যাচ্ছি কোথায়, তাহলে এখানে আপনার 2 ঘন্টা চলে গেল। আমাদের ক্লাসগুলো বেসিক্যালি 3 ঘন্টা 4 ঘন্টা হয়। ইন্টারন্যাশনাল সেক্টরে আপনারা জানেন যে কেটিভাইটি ইনস্টিটিউট 4 আওয়ার্স ক্লাস অফার করে, আইডিবিতে যারা আছেন তাদের ক্লাসও 4 আওয়ার্স। সো এই যে 4 ঘন্টা, এখন বাকি 1 ঘন্টা আমরা কি করছি, বাকি 1 ঘন্টা আমরা করছি এখন 30 মিনিটস আপনাকে নিচ্ছি, যে এখান থেকে ভাইবা বোর্ডে আপনাকে রিপ থেকে কি কি কোয়েশ্চেন হবে। হয়ে গেল 30 মিনিটস একটা গ্রুপ ডিসকাশন। কারণ আপনি যখন স্টেজে না আসবেন, এসে যখন ফিডব্যাক না দিবেন, আপনার ভিতরে নার্ভাসনেস কিন্তু কাটে না। একজন মেন্টরই পারে একজন স্টুডেন্টের লাইফটাকে চেঞ্জ করে দিতে, বাবা মা কিন্তু কখনো পারে না। বাবা মা যেটা দেয় সেটা হচ্ছে দোয়া, অবশ্যই লাগবে, এবং সৃষ্টিকর্তার দোয়া। তো বাবা মা তো আপনাকে পাঠিয়ে দিয়েছে মেন্টরের কাছে, সেই মেন্টরের কাছ থেকে কাজ উদ্ধার করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা ইনস্টিটিউট থেকে সবসময় চেষ্টা করি, বা আমাদের ইথিক্স থেকে চেষ্টা করি 100% দেওয়ার, বাট আপনাদেরও কিন্তু পেটে খিদা থাকতে হবে। পরের 30 মিনিট কি করছি, সামনের দিন আমি কি করবো, আজকে রিড করেছি এক্সাম্পল, সামনের দিন আমি হয়তো টেলনেট ভার্সেস এসএসআইস এর ভিতরে একটা কনসেপ্ট ক্লিয়ার করব, সেটার ভিতরে আপনার একটা হোমওয়ার্ক দিব, দিয়ে পুরো ক্লাস সেশনটা কিন্তু আপনাদেরকে আমরা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করি ক্লাসে বোর্ডে,
তখন হয় কি, আমি কি লিখছি, আমি 10 লাইন লিখলে লিখতে আপনার কিন্তু 1 লাইন মিসিং হয়ে যায়। আমরা ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট থেকে বা আমরা প্রফেশনাল ট্রেনার যারা আছি, যে যেখানেই আছি, স্যারও যখন লাইভে প্রমোশন গুলো নেন বা ক্লাসগুলো নেন বা প্রবলেম সলভিং এর জন্য ইয়েগুলো কথা বলেন, স্যারা কি করছেন, আমরা পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করছি। ওকে, আজকে আমি মাইক্রোসফটের হার্ডলিং দেখাবো, এটাকে আমি পাওয়ার পয়েন্টে করবো। তাহলে হচ্ছে কি, দিন শেষে আপনি আমার কাছে একটা পিপিটি পেয়ে যাচ্ছেন। এভাবে কিন্তু ক্লাসরুম লার্নিং, এটা হচ্ছে ওয়ার্ল্ডের, আইটি ওয়ার্ল্ডের ভেন্ডরের রুলস। এবং এই রুলস যদি আমরা মেনটেন করি, আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি ক্লাসে মেনটেন করেন, তাহলে কি বলা হচ্ছে ভেন্ডরের কাছে, যে আপনি জব করেছেন সারাদিন, সন্ধ্যা 6টার পরে আপনি আমার ইনস্টিটিউশন ক্লাস করতে, আপনি বাসায় যে আবার এটা রিসার্চ করবেন, নো, বাসায় যে আপনি আই ওয়াশ করবেন, আর ব্রেন ওয়াশটা ক্লাসরুমেই হবে। সো ক্লাসরুম লার্নিং, ক্লাসেই শিখবো, ক্লাসেই আর্ন করব। পাশাপাশি আউটসোর্সিং এর একটা বিষয় থাকে। আমাদের অনেকে একটা কথা বলে, আমি স্যারের কাছ থেকে আবার একটু যাবো স্যারের কাছে, যে আউটসোর্সিং কি আমাদের আইটি ওয়ার্ল্ডে নেটওয়ার্কিং এ নেই? হিউজ আইটি ওয়ার্ল্ডে আপওয়ার্ক বা ফাইবারে আউটসোর্সিং আছেন, বাট এখানে বিষয় আছে, অ্যাজ এ ফ্রেশার হিসাবে আপনি আউটসোর্সিং করতে পারবেন না, কারণ ওখানকার কাজগুলো কিন্তু রিমোট, এবং বেসিক্যালি আউটসোর্সিং এর কাজগুলো কিন্তু হচ্ছে ফায়ারওয়াল কনফিগার, সিকিউরিটি, ভার্চুয়ালাইজেশন। সো এটা আপনার ড্রিম থাকবে। হ্যাঁ, আপনি আপওয়ার্ক বা ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন ক্লাস থেকেই, পেজটা রিচ হোক, আমরা আপনাকে প্রমোট করব, দেন আপনি একটা সময় যে কাজ, কিন্তু স্যার আমি আউটসোর্সিং পাচ্ছি না, আমি কাজ পাচ্ছি না, নো, আপনি কাজ পাবেন না, আপনাকে কাজ পাওয়ার কথা না, আপনাকে সময় দিতে হবে এই জায়গায়। সো দিন শেষে আপনি হচ্ছে কি ওখান থেকেও একটা, এবং সবচেয়ে বড় বিষয় আইটিতে উঠে আসার জন্য, আমি আমার প্রতিটা ওরিয়েন্টেশন ক্লাসে বলি যে আপনি আমার আজকে ফার্স্ট ক্লাসের স্টুডেন্ট, তারেক স্যারও এই কথাগুলো বলেন, আমাদের কিন্তু নিজেদের একটা আড্ডা হয়, তারেক স্যার বলেন, আমরা এরকম কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে যেটাকে বলে বাংলাদেশে ওয়ান আমব্রেলা। এখানে আমরা কি আড্ডা দিই, আমি স্যারের কাছ থেকে শিখছি, স্যার আমার কাছ থেকে শিখছেন, স্যার বা আমি আরেকজনের কাছ থেকে শিখছি। আইটিতে সিনিয়র জুনিয়র মেনটেন করলে, ইগো আসলে আপনি জীবনে কিচ্ছু পাবেন না। আমি এরকম বহুত বহুত বড় বড় টিচার দেখছি, আমি অমুক, আমি সার্ভারের বস, আমি সিসকোর বস, তারা আজকে পড়ে গিয়েছে। আর যারা ইগোলেস ছিল, তারা এখনো কিন্তু আইটিতে টিকে আছে। লাইক ওয়াইফাই টেকনোলজি শেষ, লাইফাই চলে আসছে। এখন আমি যদি স্যারের কাছে না যাই, স্যার হয়তো এই ডিভাইসটা কিনেছেন, টেকনোলজিতে আপডেট হচ্ছেন, স্যারের কাছ থেকেই নিব। এখানে আমার ইগো নেই, আমি তারেক স্যারের কাছে ছোট হবো কেন? ইয়াস, আমাকে তারেক স্যারের কাছে ছোট হতে হবে, বিকজ যেখানে বিল গেটস কি বলছে, তার অর্গানাইজেশন মাত্র 35% ডেভেলপ করেছে আইটিতে। কেন? প্রতিদিন টেকনোলজি চেঞ্জ হচ্ছে, তো সে আপডেট করার টাইম কই? তার ডিপার্টমেন্টকে আপডেট করতে করতে নতুন টেকনোলজি চলে আসছে। এই যে সিসকো নতুন নিয়ে আসছে, সিসকোর সাথে সাথে এখন ফর্টিনেট চলে এসছে, জুনিপার চলে এসছে, সিসকো ডেভনেট চলে আসছে, কতটাতে আপডেট হবেন? সো আপনাকে আমি প্রথম ক্লাসে আমরা বলি, বা আমরা যখন লাইভে আসি আমরা বলি, যে আপনি মোটিভেশন স্পিচ শুনবেন, লাভ নেই, নিজেকে মোটিভেট করেন, নিজেকে চেঞ্জ করেন, আপনিই পারেন আপনার লাইফটাকে চেঞ্জ করে নিতে। আমি প্রথম ক্লাসে সবাইকে বলি যে আপনারা ক্লাসের প্রথম দিনই আজকে থেকে সিভি ড্রপ করা শুরু করেন। স্যার সিভিতে কি লিখবো? আপনারা কিন্তু একটা সিভিও রাইট করতে পারি না, স্যার ফরম্যাট দেন না। ফরম্যাটে তো প্রফেশনাল সেক্টর বিগিনার অনেক আছে, আপনাকে সিভি রাইটিং শিখতে হবে। তার জন্য আসেন আমাদের প্লেসমেন্ট সেক্টরে, আসেন জব প্লেসমেন্ট বুথে আসেন, জব প্লেসমেন্ট বুথে আসেন, কাজল স্যার আপনাদেরকে হেল্প করবেন। কাজল স্যার কিভাবে সিভি ড্রপ করতে হয়, আমাদের সিভি ব্যাংকে আপনি সিভি ড্রপ করেন, আমরা আপনার সিভিটা পাঠাবো ইনস্টিটিউট থেকে। বাট আপনারা কি করছেন, বিডি জবসে দিচ্ছেন বা এখানে দিচ্ছেন, নো, রেফারেন্স একটা ফ্যাক্ট, আপনি কতটুকু শিখেছেন সেটা কিন্তু ইনস্টিটিউটেই কলগুলো আসে বা মেন্টরের কাছেই কলগুলো যায়, যে আপনার রেফারেন্সে এমন একজন এসছেন। সো আপনাকে আমরা সিভিতে কি করছি, আমরা লিখছি আমি অপারেটিং সিস্টেম এক্সপার্ট, কি লিখেছি, উইন্ডোজ এক্সপি 7, 8, 10, উইন্ডোজ সার্ভার হাবিজাবি। নো, আপনাকে লিখতে হবে, যদি আপনি অরিজিনালি অপারেটিং সিস্টেমের উপরে এক্সপার্ট হন, আপনাকে লিখতে হবে উইন্ডোজ অ্যান্ড লিনাক্স ক্লায়েন্ট ভার্সেস সার্ভার ওয়েস, পাশাপাশি আইওএস, পাশাপাশি ম্যাক ওয়েস। আপনি এগুলো জানেন কিনা? আপনি ম্যাক ইনস্টলেশন করতে পারেন, আপনি কেন সিসিএনএ করছেন? আপনি আইওএস ইনস্টলেশন করেন, আপনি কেন সার্ভারে যাচ্ছেন? আপনি ভার্চুয়ালাইজেশন জানেন না, আপনি কেন মাইক্রোসফট উইন্ডোজ সার্ভারে এসেছেন? আপনি একটা লিনাক্স বেস নেটওয়ার্ক, আমার অফিসে দুটো নেটওয়ার্ক আছে, কিছু মেশিন আছে উইন্ডোজে, কিছু আছে লিনাক্সে, কিছু আছে ম্যাকে। আপনি সাপোর্ট ইঞ্জিনিয়ার, আপনাকে বলবো নেটওয়ার্কিং করেন, এই জিনিসটা কি সিসকো শিখাবে? তার সিলেবাসে আছে? নো, আপনাকে কিন্তু কম্পিউটার থেকে শিখে আসতে হচ্ছে। আবার আপনি সিসকো করে আপনি কি করেছেন, সিসিএনপি এক্সাম দিয়ে ফেলেছেন। ভাই একটা সহজ কথা বলি, কথাগুলো হয়তো আমাদের অনেকেরই খারাপ লাগবে, সার্টিফিকেশন এখন আমরা দেখতে চাই না, কারণ বাংলাদেশের মার্কেটে এমন হয়ে গেছে সার্টিফিকেশন এখন অনেক সময় যেটা হয়েছে পানির মতো হয়ে গেছে। হ্যাঁ,
পানির মতো হয়ে গেছে, ডান্স পড়েছেন, সার্টিফিকেশন নিয়ে ফেলেছেন। আসলে কি আপনি এক্সপার্ট? আপনি সিসকো করেন, 90UT কখনো ঢুকেছেন? কখনো 90Uতে আপনার অ্যাড আছে, ওখানে দেখেছেন কি পরিমাণ ট্রাবল শুটিং? আপনি সিসকো ট্রাবল শুটিং জানেন না? আপনি উইন্ডোজ সার্ভার করেছেন? আপনি কখনো মাইক্রোসফটের এমভিভি ট্র্যাকে ঢুকেছেন, ওখান থেকে ট্রাবল শুটিং করেছেন? স্যার না। তাহলে আপনি কেন লিখছেন আপনি অপারেটিং সিস্টেম? একটা ছোট্ট লেখার জন্য ভাইভা বোর্ড থেকে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছেন। আবার আপনি ওখানে লিখছেন আমি নেটওয়ার্কিং করতে পারি। কোন নেটওয়ার্ক? মাইক্রোসফটের নেটওয়ার্ক, লিনাক্সের নেটওয়ার্ক, আইবিএম এর নেটওয়ার্ক, জুনিপারের নেটওয়ার্ক? তাহলে আমি সিভিতেই তো ঠিক মতো লিখতে পারিনি বিষয়গুলো। আবার আমরা অনেকে দেখছি কি লিখছি, স্যার আমি সিকিউরিটি পারি। কিসের সিকিউরিটি? কোন সিকিউরিটি? সিকিউরিটি তো প্রত্যেকটা ডিভাইসের। আপনি কি সিসকো সিকিউরিটি পাচ্ছেন নাকি জুনিপার পাচ্ছেন? সো কিভাবে আপনি সিভি লিখবেন? সো আমি প্রথম ক্লাসেই বলি আপনারা সিভি, প্রথম ক্লাসে আমরা সিভির স্কোপ গুলো তৈরি করে দিই, তারপরে আমরা বলি আপনি এখন সিভি গুলো ড্রপ করেন। স্যার আমার জব কি হবে? জবের দরকার নেই। আপনি একটা ভেন্ডরে প্রত্যেকটা কোর্স হচ্ছে একটা শর্ট টাইম, 40 ঘন্টা, 60 ঘন্টা, 80 ঘন্টা, এরকম। একাডেমিক কোর্স কিন্তু 2 বছর 3 বছরের হয়। ভেন্ডরের কোর্স হচ্ছে শর্ট টাইম, যে শর্ট আওয়ারে শেষ করে সে এই দরজা থেকে বের হবে, তার মানে সে একটা জবে যাবে। তো তাহলে কি হচ্ছে, এই শর্ট টাইমে আপনি যখন একটা ভেন্ডরের কোর্সে ইনপুট নিচ্ছেন, তখন আপনি প্রথম ক্লাস থেকে সিভি ড্রপ করেন, চাকরি দরকার নেই। আপনি যদি আমাদের একটা ক্লাস মডিউল ধরেন, আমাদের একটা কম্পিউটার ক্লাস হচ্ছে 24টা, একটা সিসিএন এর ক্লাস হচ্ছে 24টা, বা উইন্ডোজ সার্ভার ক্লাস হচ্ছে 30টা। 30টা ক্লাসে আপনি 30টা সিভি ড্রপ করেন, 5টা বা 6টা জায়গা থেকে আপনার নক হলো, জবের দরকার নেই। ভাইভা বোর্ডটা কি? ভাইভা বোর্ডের কোশ্চেন গুলো কেমন হয়? আপনি যদি 5টা ভাইভা বোর্ডে অ্যাটেন্ড করেন এবং মাস্ট বি ফেলিওর হয়ে আসবেন, এটাই আমরা চাচ্ছি, ফেলিওর হয়ে আসেন। 6 নম্বর ভাইভা বোর্ডে কিন্তু আপনি নিজেকে নিজের ডিমান্ড তৈরি করতে পারছেন, কারণ আপনার ল্যাকিংসটা খুঁজে বের করতে পারছেন। সো এবার আপনি নিজেকে প্রিপেয়ার করেন, এবং দিন শেষে আপনি যদি প্রফেশনাল আইটি পার্সনদের সাথে আপনার রিলেশনশিপ না থাকে, আপনি আজকে তারেক স্যারকে চিনেন না, আপনি জানবেন না নতুন টেকনোলজি কি আসছে, কারণ আপনার যে ফ্রেন্ড সার্কেল সেখানে পোস্ট দেখতেছেন কক্সবাজারে বেড়াতে গেছে ছবি, ওটা দিয়ে আপনার কিন্তু নতুন টেকনোলজি আসলো না। আপনার একটা ফ্রেন্ড কফি খাচ্ছে, পিৎজা হাটে যে পিৎজা খাচ্ছে, কারণ আপনার সার্কেলটা ওরকম। আপনাকে প্রফেশনাল সেক্টরের সাথে রিলেশনশিপ তৈরি করতে হবে। স্যার তারেক স্যারকে রিকোয়েস্ট পাঠালে তারেক স্যার কি নিবে? স্যার আমি যদি এখন আপনাকে রিকোয়েস্ট পাঠাই, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? আন্তরিকভাবে দুঃখিত না, যান্ত্রিকভাবে দুঃখিত, আপনাকে আমরা অ্যাকসেপ্ট করব না। কেন অ্যাকসেপ্ট করব না? আমার পেজটা কিন্তু প্রফেশনাল, আমি চাবো আপনার পেজটাও আগে প্রফেশনাল হোক। আপনি প্রোফাইলে ছবি দিয়ে রেখেছেন, এই সমুদ্রের পাড়ে এরকম হাত খুলে দাঁড়িয়ে আছেন, লিখছেন, কিচ্ছু ভাল লাগে না পেজের নাম। হ্যাঁ, সো এরকম একটা পেজকে তো আমি আমার পেজে আনবো না, কারণ আমার পেজে কিন্তু আপনাকে জব পেতে গেলে প্রথম যে প্রত্যেকটা ভেন্ডরের একটা টপিকস আছে, প্রফেশনালিজম এন্ড কমিউনিকেশন। আপনি সিসকো করেন, ফার্স্ট টপিকস, কামটিয়া করেন, সার্ভার করেন, তাদের বইয়ের প্রথম টপিক প্রফেশনালিজম এন্ড কমিউনিকেশন। প্রফেশনালিজম বলতে আপনাকে টাই স্যুট পরে আসতে হবে না, আপনি আপনার রিয়েল লাইফে ক্যারিয়ারের উপরে টেকনোলজির সাথে প্রফেশনাল কিনা। সো এই প্রফেশনালদের সাথে আপনাকে রিলেশনশিপ বিল্ড করতে হবে, আপনাকে লিঙ্কডইনে সময় দিতে হবে। আপনি যতটুকু সময় ফেসবুকে দিয়েছেন, আজকে সেই সময়টা লিঙ্কডইনে দেন। আজকে সেই সময়টা তারেক স্যারের লিঙ্কডইন পেজে দেখেন স্যার কি সার্টিফিকেশন নিচ্ছে, কি ধরনের কাজ করছে, সেই টেকনোলজিগুলো নিয়ে নিজে নিজে কাজ করে। আবার অনেক সময় আমরা এখন রিসেন্টলি দেখি, যেমন কালকে থেকে আমার কাছে না, অনেকদিন ধরে আমার কাছে কোশ্চেন, স্যার আপনি পরীক্ষাটা দিয়েছেন, আমিও দিব। স্যার কিভাবে দেওয়া যায়? বা আপনি যে পরীক্ষা দিবেন, এটা একটা অ্যাপ্রোচ। আপনার অ্যাপ্রোচটা হওয়া উচিত ছিল, স্যার আমি ক্যারিয়ারটা ডেভেলপ করতে চাই, স্টেপ বাই স্টেপ আমার কোন সার্টিফিকেশন গুলো নেওয়া উচিত, সেই পরীক্ষাগুলো দিতে চাই। আমি দিয়েছি জুনিপার, আপনি দিবেন জুনিপার, আপনার ক্যারিয়ারের সাথে কি জুনিপার যাচ্ছে? বা এরকম একটা অ্যাপ্রোচ। সো দিস ইজ দ্য প্রফেশনালিজম। আই কন্ট্যাক্ট, আপনি কিভাবে একজন আই কন্ট্যাক্ট করছেন ভাইবা বোর্ডে। আজকে কালকে যদি আপনার ভাইবা হয়, আপনি আজকে রাতে কিন্তু চুল টুল কেটে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছেন, তাহলে আপনি শুধু ভাইবার জন্যই আপনি প্রফেশনাল। রেগুলার লাইফে আপনি প্রফেশনাল কিনা? রেগুলার লাইফে আপনি কত দিয়ে কতক্ষণ আপনি একজন প্রফেশনাল পেজে বা তার সাথে কমিউনিকেশন করেছেন? আজকে দিনে একজন, আমরা সবসময় বলি যে প্রতিদিন একজন করে প্রফেশনাল সাথে পরিচিত হন। আজকে আমার সাথে হয়েছেন, কালকে তারেক স্যারের সাথে হয়েছেন, আরেকজনের সাথে হন। হ্যাঁ, সো স্যার এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট একটা আইটিতে। জব একটা সহজ বিষয় না, জবটা খুব আসলেই খুব কঠিন না, জবটা আমি যেটা বলছি সহজ না, আসলে সহজ। বাট এই জবের জন্য আপনাকে 3টা জিনিস স্কোপ করতে হবে। নাম্বার 1, আপনি ক্যাপাবেল কিনা। নাম্বার 2, আপনার ফাউন্ডেশন বেসিক না, কোনো ইন্ডাস্ট্রিতে বেসিক বলে কোনো কথা নেই। আপনার ফাউন্ডেশন, ফান্ডামেন্টালস, আপনার যে জবের রিকোয়ারমেন্টস, সেটাতে আপনি এক্সপার্ট কিনা। আপনি যে সিভি দিচ্ছেন তার সাথে আপনার সার্টিফিকেশনগুলো ম্যাচ করছে কিনা, এবং সার্টিফিকেশনগুলো
আপনি জানছেন কিনা, আপনি ইন্টারভিউ কোশ্চেনের কি কোশ্চেন হয় সেটা ওই টপিক্সের উপর বেস করে আপনি পড়ে আসছেন কিনা, এই জিনিসগুলো। আমি আবারও আসবো, তার আগে স্যারের কাছে চলে যাচ্ছি যে স্যার আমাদের এই এক্সাম প্রিপারেশনের জন্য সিসকো বলেন বা মাইক্রোসফট বলেন বা কম্পিউটার বলেন, এখান থেকে ক্লাসরুম আপনি যখন টিচিং দিচ্ছেন বা আপনি যখন আপনার প্রফেশনাল বিল করছেন, আপনারা পড়াচ্ছেন ওভাবে, বিগিনারদের জন্য কতটা ওদেরকে হাংরি হতে হবে মেন্টরের কাছ থেকে নেওয়ার জন্য এই টিপস অ্যান্ড টেকনিক গুলা। কারণ আমরা একটা কথা ক্লাসে বলি যে আপনি প্রচুর কোশ্চেন করেন আমাদেরকে। তো অনেকে বলে যে স্যার কোশ্চেন করলে তো স্যার হচ্ছে যদি বলে যে স্যার তোমার মাথায় কিছু নাই, একটা জিনিস তো এইমাত্র বুঝালাম, এটা একাডেমিক টিচার বলবে। প্রফেশনালে ভেন্ডরকে আমাদেরকে কিন্তু বলে ট্রেনার, ট্রেনার আপনাকে বলবে না, ট্রেনার আপনাকে বলবে থ্যাঙ্কস, ইউ আর দ্য রাইট পারসন। এতে কি হয় জানেন, এটা একটা টেকনিক, এটা ব্রিটিশ টেকনিক। ব্রিটিশরা কিন্তু পৃথিবীতে দেখেন টিকে আছে কেন, তারা কিন্তু জায়গায় জায়গায় বোম মারে না, একদিন বোম মেরে কাভার করে নিয়েছে, ঠিক আছে? তো ব্রিটিশ টেকনিক হচ্ছে কেমন, সে চিন্তা করছে আমি জিনিসটা বুঝেছি, স্যার আজকে আমাকে ওএসপিএফ করেছে, আমি বুঝেছি, আর একটু সুন্দর করে যদি বুঝতে চাই স্যারকে কিভাবে করছে স্যার এটা বুঝি নাই, তখন স্যার আবার রিপিট করবে, আপনি কিন্তু ব্রাশ আপ হয়ে গেলেন ক্লাসরুমে। সো এটা একটা টেকনিক, এই কারণে আপনি কোশ্চেন গুলো করবেন ক্লাসে, প্রচুর কোশ্চেন করবেন। এবং অডিয়েন্সের কাছ থেকে আজকে প্রচুর কোশ্চেন চাচ্ছি আমরা। স্যার আপনার কাছে চলে যাচ্ছি যে স্টুডেন্টরা কিভাবে তাদেরকে ক্লাসরুমে এঙ্গেজ করবে, আমাদের কাছ থেকে যতটুকু নিবে, এবং ক্লাসের পাশাপাশি সিসকো বলেন মাইক্রোসফট বলেন কোন কোন লিঙ্ক গুলাতে তারা কানেক্টেড থাকবে, লাইক আপনার যে ফায়ারওয়ালের পেজ আছে সেখান থেকে কি ঢুকেই দেখতেছে ফায়ারওয়াল, খুব প্রাউড ফিল করছি, ও আল্লাহ আমি মুসা স্যারের কাছ থেকে ফায়ারওয়াল একটা টেকনোলজি দেখেছি। আসলে ওইটা কিভাবে আপনি অ্যাচিভ করবেন, রিসিভ করবেন, সেই জিনিসগুলো নিয়ে স্যারের কাছে কথা শুনতে চাচ্ছি। ধন্যবাদ স্যার। সার্টিফিকেশনের ব্যাপারটা হচ্ছে আপনাকে ক্যারিয়ার গোল ঠিক করে সার্টিফিকেশন গেইন করতে হবে। আপনি কাজ করছেন একটা কর্পোরেট লেভেল জব, সেখানে সেখানে জুনিপারে কোনো ডিভাইস নাই, আপনি হুট করে এসে একটা জুনিপার একটা সার্টিফিকেশন নিয়ে ফেললেন বা জুনিপার নিয়ে পড়াশোনা করে ফেললেন। প্রথমত হচ্ছে ক্যারিয়ার গোল ঠিক করে আপনাকে সার্টিফিকেশনটা নিতে হবে। আপনি হঠাৎ করে চলে গেলেন ক্লাউড কম্পিউটিং এ, কিন্তু আপনি কাজ করছেন রাউটিং সুইচিং নিয়ে কাজ করছেন, আপনার ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স হচ্ছে রাউটিং সুইচিং নিয়ে কাজ করছেন বা মাইক্রোটিক নিয়ে কাজ করছেন, আপনার এখন পর্যন্ত মেন্টাল ডিসিশন ক্রিয়েট করেননি আপনি ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করবেন কিনা, কিন্তু হঠাৎ করে একটা সার্টিফিকেশন ট্র্যাক দেখলেন ক্লাউড কম্পিউটিং, পাশের একজন বন্ধু করলো, আপনিও সাথে সাথে গিয়ে ক্লাউড নিয়ে একটা সার্টিফিকেশনের জন্য দৌড়াদৌড়ি শুরু করলেন। সেই ব্যাপারে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যদি আইএসপিতে হয়, আইএসপিতে ক্যারিয়ার শুরু করতে হয় প্রথমে সোহো রাউটার দিয়ে, বা যেটাকে অনেক সময় আমরা অ্যাক্সেস পয়েন্ট বলি, বা যে সমস্ত রাউটার বা অ্যাক্সেস পয়েন্টগুলো আমাদের বাসায় ইউজ করা হয়। এর পরবর্তীতে এইটার কনফিগার পারার পর একটা সময় এসে আপনারা মাইক্রোটিক কনফিগার করছেন, একটা সময় এসে ওএলটি কনফিগার করছেন, একটা সময় এসে সুইচ কনফিগার করছেন। সুইচ সিসকো সুইচ হতে পারে বা বিডিকম বা অন্য যে কোনো ব্যান্ডের সুইচ হতে পারে। এবং আইএসপি বড় আইএসপি সমূহ একটা সময় সিসকোর পরবর্তীতে যখন তাদের নেটওয়ার্ক আরো বড় হয়ে যায়, তখন সেক্ষেত্রে বড় আইএসপি সমূহ জুনিপারের দিকে চলে যাচ্ছে। জুনিপারের ডিভাইসেস গুলোর দাম এবং প্রাইস সিসকো ডিভাইসের তুলনায় আরো বেশি। অর্থাৎ আপনার ক্যারিয়ার যদি আইএসপি রিলেটেড হয়, সেক্ষেত্রে আপনি সিসকোর পরে আপনার জুনিপার সার্টিফিকেশনটা নিতে পারেন। কিন্তু আপনি একটা কর্পোরেট লেভেলে জব করছেন এবং জবের মধ্যে আপনার টোটাল এনভায়রনমেন্ট হচ্ছে উইন্ডোজ এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে আপনার আসলে জুনিপারের সার্টিফিকেশনটা প্রয়োজন নেই। বা আপনি যদি কর্পোরেট লেভেল থেকে কখনো সিদ্ধান্ত নেন যে আপনি আইএসপিতে সুইচ করবেন বা জুনিপার নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি জুনিপারের সার্টিফিকেশনটি নিতে পারেন। হঠাৎ করে আপনার জব এক্সপিরিয়েন্স হচ্ছে 6 মাস, আপনি এখনো সাপোর্ট ইঞ্জিনিয়ার বা বেসিক লেভেল কিছু কাজ করছেন, হঠাৎ করে ফায়ারওয়াল একটা সার্টিফিকেশন পিছনে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। ফায়ারওয়াল নামটা শুনতে ভালো লাগা ফায়ারওয়াল বা অনেক বড় সিকিউরিটি বা কিছু একটা। ফায়ারওয়াল মধ্যে খুব কমন ফায়ারওয়াল বা বিখ্যাত ফায়ারওয়াল গুলো হচ্ছে সিসকো এএসএ ফায়ারওয়াল, প্যালো আল্টো বা ফর্টিনেট। কিন্তু না, আপনি হুট করেই এসেই ফায়ারওয়াল সার্টিফিকেশন পিছনে দৌড়াদৌড়ি করবেন না। আপনি আপনার জব সেক্টর দেখবেন, আপনার ক্যারিয়ারের পাথ ঠিক করবেন, এরপর আপনি সার্টিফিকেশন করবেন। মনে করেন ফায়ারওয়াল সময় কোথায় ইউজ করা হয়, কর্পোরেট এনভায়রনমেন্টকে সিকিউর করার জন্য ফায়ারওয়াল ইউজ হয়। আপনি যদি ব্যাংক রিলেটেড জব করে থাকেন, সেক্ষেত্রে ব্যাংকগুলো ফায়ারওয়াল ইউজ করে থাকে।
অর্থাৎ সিকিউরিটি রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলোতে সিকিউরিটি নিয়ে খুব বেশি কনসার্ন, প্রত্যেকটা এমপ্লয়ি কম্পিউটার সিকিউরিটি করবে, এবং যে সমস্ত কোম্পানির মধ্যে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন গুলো খুব বেশি হয় সেক্ষেত্রে তারা ফায়ারওয়াল বসায়। এবং ফায়ারওয়াল হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশন। আমরা সাধারণত উইন্ডোজে একটা ফায়ারওয়াল পেয়ে থাকি, এই ফায়ারওয়াল এবং ওই ফায়ারের মধ্যে দুইটি পার্থক্য রয়েছে। সেক্ষেত্রে আপনি এই ধরনের সার্ভিসেশন দিকে যাবেন। এবং আপনি যদি মনে করেন আপনি আজীবন উইন্ডোজ এনভায়রনমেন্টে থাকবেন এবং উইন্ডোজ এনভায়রনমেন্টে কাজ করছেন, আপনার ব্যাকগ্রাউন্ড 5 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে উইন্ডোজ এনভায়রনমেন্টে, এখন পরবর্তীতে আপনি হঠাৎ করে আইএসপিতে যেতে চাইলেও আইএসপি তো আপনাকে রিসিভ করবে না, যেহেতু আইএসপির যে কাজের প্রয়োজন, মনে করে মাইক্রোটিক, সেটা আপনি জানেন না, মনে রাউটিং সুইচিং সম্পর্কে আপনার আইডিয়া নেই, অথবা কি এই সময় আইডিয়া নেই, হুট করে আপনি 5-7 বছর কর্পোরেট এনভায়রনমেন্ট উইন্ডোজ এনভায়রনমেন্টে কাজ করে আপনি আইএসপিতে সুইচ করতে গেলে আইএসপি আপনাকে রিসিভ করবে না। কেন কেন এই জন্য রিসিভ করবে না? আপনার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স একজন পিপল, আপনাকে ওই পরিমাণ স্যালারি দিতে হবে, কিন্তু আপনার কাছ থেকে তো ওই ধরনের আউটপুট পাওয়া যাবে না। সেই জন্য আমার পক্ষ থেকে যে সাজেশনটা হচ্ছে, আপনারা যে যে ধরনের জবে দিয়ে লাইফ ক্যারিয়ার স্টার্ট করেন, সেটা আইএসপি হতে পারে, হসপিটালের আইটি হতে পারেন, বা যে কোনো কর্পোরেট এনভায়রনমেন্টে আইটি হতে পারেন, বা যে কোনো কিছু, আপনি 2 বছর জব করার পরে আপনি আপনার ক্যারিয়ার গোল ঠিক করুন। যে কোনো একটা সাবজেক্টের উপর আপনার এক্সপার্টাইজের জন্য টার্গেট করুন। সেটা আপনার ফায়ারওয়াল হতে পারে, সেটা আপনার সিকিউরিটি হতে পারে, সেটা সিসকো সিসিএনএ এর পরবর্তী সিসিএনপি হতে পারে, এবং পরবর্তী সিসিআই হতে পারে, বা উইন্ডোজের সার্টিফিকেশন এমসিএস হতে পারে, এমসিএসই হতে পারে, এর পরবর্তী সার্টিফিকেশন। অর্থাৎ আপনি 2 বছর জব করার পরে আপনি আপনার মেন্টালি একটা ডিসিশন নেন আপনি কোন ফিল্ডে কাজ করবেন। নেটওয়ার্কিং ফিল্ড স্টার্টিং এর সময় আপনাকে মোটামুটি সবকিছু প্রথমে জানতে হবে। আপনাকে হার্ডওয়্যার সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, আপনাকে সিসিএন এর রাউটিং সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, উইন্ডোজ এনভায়রনমেন্ট সম্পর্কে কিছু আইডিয়া রাখতে হবে, লিনাক্স এনভায়রনমেন্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে ক্যারিয়ারের শুরুতে। কিন্তু এভাবে মাল্টিপল সবকিছুর আইডিয়া রেখে আপনার কোনো একটা টপিকস বা সাবজেক্ট উপর এক্সপার্টাইজ যদি না আসে, আপনি 5 বছর পরে কি করবেন? আপনি তো সবসময় এই ধরনের কম্বিনেশন সবকিছু নিয়ে কাজ করবেন না। সেজন্য আমার সাজেশন হচ্ছে, আপনারা 2 বছর জব করার পরে এরপরে আপনি ডিসিশন নেন আপনি কোন ট্র্যাকে কাজ করবেন, কোন ট্র্যাকের উপর আপনি এক্সপার্টাইজ নিয়ে আসবেন, এরপর আপনি ওই ট্র্যাকটা ফলো করে সার্টিফিকেশনের পিছনে কাজ করুন। কারণ সার্টিফিকেশনটা এই জন্য কোম্পানি সমূহ কিন্তু মূলত কাজ দেখে, কাজ চায়। তারা সার্টিফিকেশন এই জন্য আপনি যেন অ্যাপ্লাই করতে পারেন, জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কারণ জবের রিকোয়ারমেন্টসে থাকে মাস্ট হ্যাভ সিসিএনএ, মাস্ট হ্যাভ এমসিএসএ, মাস্ট হ্যাভ মাইক্রোটিক নলেজ। আপনার যদি সার্টিফিকেশন না থাকে আপনার অ্যাপ্লিকেশনই করতে পারবেন না, ভাইবা বোর্ড পর্যন্ত যেতে পারবেন না। সার্টিফিকেশন শুধুমাত্র এই জন্য, আপনার কাজ কিন্তু আপনাকে জবে জয়েন করার পরে কিন্তু আপনাকে সেগুলো কাজ দেখাতে হবে। স্যার এটাই ছিল আমার সাজেশন এই ব্যাপারটাতে। স্যার এখানে এখন আমরা কিছু কোশ্চেনে চলে যাব। আমাদের অনেক অডিয়েন্স আমাদের কাছে কিছু কিছু কোশ্চেন করছেন, আমরা অডিয়েন্সের কোশ্চেন গুলো নিয়ে আসবো। স্যার একজন কোশ্চেন করেছেন, জুয়েল স্যার, আপনাকে থ্যাঙ্কস। আপনার কেন জানি মনে হচ্ছে আপনার কোশ্চেনের ওয়েটটা দেখে মনে হচ্ছে বেশ একটা খিদা আপনার পেটে। হ্যাঁ, এই খিদাটাই আমরা চাই যে আইটিতে হাংরি ড্রাগন হতে হয়। আমরা যখন মাইক্রোসফটের এমভিপি ট্রেনিং নিয়েছি বা কোর ট্র্যাকের ট্রেনিং গুলো নিয়েছি, তখন আমাদেরকে বলতো যে আপনি যদি আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চান আইটিতে, তাহলে এটা হচ্ছে একটা বিধবার লাইফ, সারা জীবন আপনাকে এখানে রিসার্চ করতে হবে, পড়তে হবে। বিধবারা যেমন সারা জীবন সাদা সাদি পড়ে যায় ইন্ডিয়ানে, মানে দেখবেন হিন্দু ধর্মে হাজবেন্ড মারা গেলে সারা জীবন সাদা শাড়ি সাদা সাদা কাপড় পরে, সেম আমাদের আইটি লাইফটাও এরকম, আপনাকে এখানে 24 আওয়ার্স রিসার্চ করতে হবে। সো এখানে আপনাকে হাংরি ড্রাগন হতে হবে। আমাদের আইটি ওয়ার্ল্ডে আমরা যখন নিজে ওয়ান আমব্রেলাতে মিটিং করি বা কথা বলি প্রফেশনাল অ্যাসোসিয়েশন থেকে, তো আমরা সারা আমরা যেটা বলি যে আমরা সকালে হাংরি ড্রাগন কাজের ক্ষেত্রে, নিজের মানে অ্যাচিভমেন্টের জন্য। দুপুরবেলা আমরা হয়ে যাই লায়ন, যে এখন আমাকে এটা হজম করতেই হবে। আর বিকালবেলা আমরা টেডি বিয়ার, বিকালে আমরা আড্ডা দিই, সন্ধ্যার পরে আমরা আড্ডা দিই, রাতে আবার আমরা হাংরি ড্রাগন হয়েছে, রাতে পড়ি। সো এই জিনিসগুলো আপনাদের কিন্তু মেনটেন করতে হবে, এইটাই সময়। হ্যাঁ, কারণ যখন আপনি জবে ঢুকে যাবেন তখন কিন্তু আর সময় পাবেন না নিজেকে তৈরি করা, তখন জবের একটা প্রেশার,
ওই প্রেশার মেনটেন করে এসে রাতে বাসায় এসে কাজ করাটা টাফ। সো আমরা সবসময় চাই বিগিনাররা জয়েন করার পরপরই কিন্তু মোটামুটি 1 বছর একটু সুযোগ পায় কাজের, একটু প্রেশার কম থাকে, এই সময়টাকে আপনাকে রেডি হয়ে যেতে হবে। ওকে, আর কখনো এটা মনে করা যাবে না একটা দুটো সার্টিফিকেশন নিয়ে যে আপনি বা আমি আইটিতে একেবারে ডিমান্ডেবল হয়ে গেছি। নো, এটা এই ইগোটা আসলেই কিন্তু আমরা পড়ে যাব আমাদের কাছ থেকে। আপনি সার্টিফিকেশন নিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করছি ভেন্ডরের পক্ষ থেকে এবং আমাদের প্রফেশনাল আমরা যারা ট্রেনার আছি বা আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি, অ্যাপ্রিসিয়েট করি, আরো ভালো দিকে যান। বাট এটা মনে রাখতে হবে সামনে কিন্তু আরো ট্র্যাক আছে, এবং এটাও মনে রাখতে হবে আপনার বা আমার মতো এরকম অজস্র মানুষের হাতে কিন্তু সার্টিফিকেশন আছে বাট কাজ জানে না। ওকে, সো এখানে জুয়েল স্যার আপনাকে থ্যাঙ্কস আপনার কোশ্চেনটা করার জন্য। আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে স্যার ফায়ারওয়াল নেটওয়ার্কের কোথায় ইমপ্লিমেন্ট করা হয়। আমি দুটো কোশ্চেন স্যারকে দিচ্ছি, স্যারের কাছ থেকে আমি আগে দুটো কোশ্চেন চাবো। একটা হচ্ছে স্যার ফায়ারওয়াল নেটওয়ার্কের কোথায় ইমপ্লিমেন্ট করা হয়। আমরা জানি ফায়ারওয়াল আসলেই ঠিক আছে, এটা কি সার্ভার, একটা নেটওয়ার্ক থাকে প্রথমে, তারপরে আমাদের একটা সার্ভার থাকে, তারপরে এখন আমি কি সার্ভারের ভিতরে ফায়ারওয়াল বসাবো, তারপরে আমার কোর রাউটিং থাকে, ডিস্ট্রিবিউশন সুইচ থাকে, অ্যাক্সেস সুইচ থাকে, মিডিলে কোর সুইচ থাকে, কোথায় ফায়ারওয়াল বসাবো আর কোন ফায়ারওয়ালটা বসাবো, আসলে কি জুনিপার না সিসকো নাকি পালওয়েল, এই বিষয়গুলো স্যারের কাছ থেকে একটু শুনবো। এবং সাথে সাথে আর একটা কোশ্চেন নিচ্ছি স্যার, সেটা হচ্ছে স্যার ভেন্ডর সার্টিফিকেশন কি জবে ম্যাটার করে কিনা। স্যার দুটো কোশ্চেন আপনার কাছ থেকে চাচ্ছি। জি, স্যার ভেন্ডর কোশ্চেন জবে ম্যাটার করে কিনা, এবং ফায়ারওয়ালটা কোথায় ইমপ্লিমেন্ট করা হয়, কি এবং কোন ফায়ারওয়াল থেকে শুরু করা উচিত বা কিভাবে। স্যার যদি অডিয়েন্সের জন্য আপনি অ্যান্সারটা দিতেন। জি। আমি ভেন্ডর সার্টিফিকেশন জবের জন্য আসলে ভ্যারি করে কিনা, এটা আনসার মনে হয় আমি এর আগে একটু আগে বলেছিলাম কিছুটা কথা। অর্থাৎ কোম্পানি বা অর্গানাইজেশন আপনার অ্যাপ্লিকেশন, অনেকে তো অ্যাপ্লিকেশন করবে, যদি জাস্ট এতটুকু বলে দেওয়া হয় ত্রিপুলি সিএসসি অথবা ইটি থেকে যারা পাস করছেন তারা অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে আপনাদেরকে তার ফিল্টার করা যাচ্ছে না। আপনার কোম্পানি মনে করেন একটা সিকিউরিটি রিলেটেড একটা কোম্পানি, সেক্ষেত্রে তাদের প্রয়োজন হচ্ছে সিকিউরিটি রিলেটেড এক্সপার্টাইজ, তাহলে ওই কোম্পানি অবশ্যই ভেন্ডর সার্টিফিকেশন সিকিউরিটি রিলেটেড চাইবে। এখন অনেকে তো অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেন্টদেরকে ফিল্টার করার জন্য সবাইকে তো প্রথমে এসে ভাইবা নেওয়া সম্ভব না। আমি এর আগে একটা এক্সাম্পল বলি। আমরা একবার আমাদের কল সেন্টারের জন্য একটা বিডি জবস একটা অফার করেছিলাম, অর্থাৎ জব সার্কুলার দিয়েছিলাম। এখন এত বেশি অ্যাপ্লিকেশন করেছে, আসলে এত মানুষের সিবি পড়া, দেখা, ফিল্টার করা কিনা সম্ভব না। ঠিক সেরকমই যে কোনো একটা জবের সার্কুলার আসলেই তার মধ্যে অনেক অ্যাপ্লিকেন্ট চলে আসে। অ্যাপ্লিকেন্টদের মধ্যে এক্সপার্টাইজকে খোঁজার জন্য একটা ফিল্টার হচ্ছে সার্টিফিকেশন, আরেকটা ফিল্টার হচ্ছে এজ এক্সপিরিয়েন্স বা জব এক্সপিরিয়েন্স। আপনার সার্টিফিকেশন আপনাকে ভাইবা বোর্ড পর্যন্ত নিয়ে যাবে, এবং ভাইবা বোর্ডে আপনাকে অর্গানাইজেশন ভালো করেই প্রশ্ন করে আপনার ভিতরে আসলে কিছু আছে কিনা সেটা জাস্টিফাই করেই এরপর আপনাকে সিলেক্ট করবে। ধন্যবাদ, এই কোশ্চেন আনসারটি আমার এতটুকুই। থ্যাংক ইউ স্যার। সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে হ্যাঁ স্যার, সেকেন্ড ফায়ারওয়াল কোশ্চেনটা জানতে চাচ্ছি। ফায়ারওয়াল নেটওয়ার্কে কোথায় ইমপ্লিমেন্ট করা হয়, এই ব্যাপারে অনেক ধরনের কথা রয়েছে। অর্থাৎ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোথায় ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এবং স্যার পাশাপাশি কোশ্চেন জয়েন করেছিলেন কোন ফায়ারওয়াল ইউজ করবে। ফায়ারওয়ালের মধ্যে অনেক ধরনের, প্রায় 10 ধরনের ফায়ারওয়াল মার্কেটে খুব বেশি প্রচলিত রয়েছে, যার মধ্যে ফ্যালো অল্টো, পাশাপাশি সিসকো এএসএ ফায়ারওয়াল খুব বেশি পপুলার, পাশাপাশি ফর্টিনেট, আমাদের মতো দেশের জন্য ফর্টিনেটটা অনেক বেশি ইউজ হচ্ছে যেখানে কর্পোরেট লেভেল এনভায়রনমেন্টে। এখন এই ব্যাপারটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে আপনি আপনার নেটওয়ার্কটা কেমন করে সাজাবেন। আপনি আপনার নেটওয়ার্কে কোর রাউটার, ডিস্ট্রিবিউশন রাউটার, অ্যাক্সেস রাউটার তিনটা ফিল্টার করে সাজাবেন নাকি দুইটা ফিল্টার করে সাজাবেন। আপনি আপনার নেটওয়ার্কে কোর অ্যাক্সেস, কোর ফিল্টার এবং অ্যাক্সেস ফিল্টার করে সাজাতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন আপনি ডিমিলিটারাইজ জোন বলে অনেকগুলো কথা রয়েছে, আপনি চাইলে ডিমিলিটারাইজ জোনে করতে পারেন। অনেকে আবার বলে যে না এর আগে, অনেকে বলে পরে, এটা আপনার উপর ডিসিশন হবে। আপনি যদি একটি কোম্পানির আইটিতে থাকেন বা আইটি ফায়ারওয়াল নিয়ে কাজ করে থাকেন, আপনি মনে করুন আপনি যেখানে বসালে আপনার কাছে স্বাচ্ছন্দ্য মনে হবে, আপনি কনফিডেন্সলি আপনার কোম্পানির সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারবেন, আপনি সেখানে বসান। এ ব্যাপারে আসলে খুব বেশি একদম
সমস্ত এক্সপার্টরা এই ধরনের অ্যান্সারটা দিচ্ছে। যিনি যে ধরনের বসিয়ে কাজটিকে মজা পাচ্ছে বা সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারছে তিনি ওইভাবে বসাচ্ছেন। ধন্যবাদ স্যার। পরবর্তী কোশ্চেন। আপনার আপনার ইম্পর্টেন্ট এগুলো জন্য স্যার এখন আরো কিছু কোশ্চেন আসছে। কোশ্চেন গুলোর ভিতরে একটা কোশ্চেন আসছে এরকম যে একজন কোশ্চেন করেছেন যে আমাকে কোথা থেকে শুরু করতে হবে অ্যাজ এ ফ্রেশার হিসেবে। তো স্যার আমি কোশ্চেনটার অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করছি। স্যার তো এখানে আছেন। যে আপনি কোথা থেকে শুরু করবেন এটা ডিপেন্ড করবে ইন্ডাস্ট্রিতে জবের ডেজিগনেশনের উপর বেস করে। আপনি চিন্তা করেন আপনি ধরেন ইন্ডাস্ট্রি কিছুই চিনেন না, বুঝেন না, ওকে ফাইন, হতেই পারে। আপনি যে একটা ইউনিভার্সিটিতে পড়ছেন বা একটা কলেজে পড়ছেন, সেখানে কি হচ্ছে, জুনিয়র টিচার থাকে, সিনিয়র টিচার থাকে, অ্যাসোসিয়েট টিচার থাকে। সেম আমাদের আইটিতেও কিন্তু এরকম ফিক্স। যেমন আপনি যদি বলেন যে একজন মেডিকেল পার্সন, তার ক্যারিয়ারটা কিন্তু ফিক্স। হয় সে সার্জারিতে যাবে, নাহলে গাইনিতে যাবে, নাহলে মেডিসিনে যাবে, নাহলে নিউরোলজিতে যাবে। এরকম কখনো পাবেন না যে একজন ডাক্তার সার্জারিও করে আবার হচ্ছে গাইনিও নিউরোলজিও দেখে, এক্সাম্পল। এরকম হয় না। এরকম ডাক্তার কখনো পেয়েছেন যে সে একজন গাইনি এক্সপার্ট আবার সে অর্থোপেডিক্সেও এক্সপার্ট? তাহলে তো তাকে সেই ব্যস্ত ডাক্তার নাটকটার মতো হয়ে যাবে। ওকে, সো আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে জবগুলো এরকম ফিক্সড। হয় আপনাকে সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে নেটওয়ার্ক স্পেশালিস্ট, তারপরে হচ্ছে সিস্টেম স্পেশালিস্ট, দেন সিকিউরিটির দিকে চলে যেতে হয়। তো আপনি এখন চিন্তা করেন যে প্রথমে চিন্তা করেন যে আপনার ক্যারিয়ারটাকে আপনি কোন দিকে নেবেন, নেটওয়ার্কের দিকে নেবেন নাকি সিস্টেমের দিকে নেবেন। যদি আপনি নেটওয়ার্কের দিকে নেন তাহলে স্যার আগেই বলে গেছে যে আপনি যদি একটা সিঙ্গেল অফিস কন্ট্রোল করতে না পারেন, মেনটেন করতে না পারেন, সেই সিঙ্গেল প্রতিটা, যেমন আমাদের একটা ইউনিভার্সিটিতে বলেন বা একটা কলেজে বলেন বা একটা অফিসে বলেন, একটা আইটি ডিপার্টমেন্ট থাকে, সেখানে আমরা কিছু এমপ্লয়ি রাখি যাদেরকে বলা হয় আইটি এক্সিকিউটিভ, যাদের কাজ হচ্ছে আপনার নেটওয়ার্ক ফেল করছে, আপনার প্রিন্টার পাচ্ছে না, আপনার আইপি ফোন কনফিগার কানেক্ট হতে পারছে না, সিসিটিভি কানেকশন পাচ্ছে না, এফটি সার্ভার থেকে ডেটা নিতে পারছে না, 24 আওয়ার সাপোর্টটা যারা দেন, এই সাপোর্ট ইঞ্জিনিয়ার, এটাই হচ্ছে সাপোর্ট ইঞ্জিনিয়ার রেসপন্সিবিলিটি। লাইক আমি হয়তো অফিসে কাজ করছি, আমার কি হচ্ছে, আমি কাজ করতে করতে আমার মেশিনটা বারবার রিস্টার্ট নিচ্ছে, আমি কিন্তু সাপোর্ট ইঞ্জিনিয়ারকে নক দিব। আমি একটা ডেটা আমার উইন্ডোজ মেশিন থেকে লিনাক্স নেটওয়ার্কে কানেক্ট হতে পারছে না, বা আমার ক্যাম্পাস 1 থেকে ক্যাম্পাস 2 তে যাচ্ছে না, আমি কিন্তু সাপোর্ট ইঞ্জিনিয়ারকে নক দেবো। তাহলে সাপোর্ট ইঞ্জিনিয়ার, তো সাপোর্ট ইঞ্জিনিয়ারের জন্য ডেজিগনেশনের জন্য এই ট্র্যাকে যা সিলেবাস আছে ফুলফিল করছে কে? তাহলে স্যার আগেই বলে গেছেন মুসা স্যার যে আপনাকে কামটা করে আসতে হবে। ওকে ফাইন, তাহলে আমি একটা অফিস মেনটেন করতে পারি, সাপোর্ট ইঞ্জিনিয়ার। তাহলে আমি এখন চলে যাব মাল্টি অফিস কমিউনিকেশন, তার মানে রাউটিং অ্যান্ড সুইচিং। যদি নেটওয়ার্কে আসি, রাউটিং অ্যান্ড সুইচিং। এখন আপনি সিসকোতে আসেন, এখন সিসিএনএতে এসে আপনাকে কি করতে হবে, এ টু জেড সিলেবাসটা আপনাকে ফলো করতে হবে, এ টু জেড। নতুন সিলেবাসের এ টু জেড, পুরানোটা আমরা কিন্তু এখন কেউ রিসিভ করব না। এই করোনা ভাইরাসের এই লকডাউনের পরে ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এখন চিন্তা করবে যে আপনি কতটা স্কিল। আর আপনাকে আমি নেওয়ার আগে চিন্তা করব আমার এই যে এখন যে অর্থনৈতিক অবক্ষয়টা হয়ে গেছে, আমি কিন্তু এখন চিন্তা করব, আমরা একটা চিন্তা করব আমাদের জায়গা থেকে, যে আপনাকে নেওয়ার আগে চিন্তা করব আপনার থেকে ওভার স্কিল কেউ আছে কিনা। মার্কেটটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, অনেক বেশি কঠিন হয়ে গেছে জব মার্কেটটা এখন এই লকডাউনের পরপরই। ইন্ডাস্ট্রি থেকে অলরেডি স্যার আগে একটা কথা বলেছেন যে এখন কি রিক্রুট হচ্ছে নাকি ছাঁটাই হচ্ছে। এখন কিন্তু ছাঁটাই হচ্ছে, এখন আমি চাবো স্কিল। সো এখন এই স্কিলের জন্য এখন আপনি বলছেন স্যার আমাকে তো শুধু কমটিয়া করা আছে, সিসিএনএ করা আছে, আমার তো ওভার স্কিল নাই। ইয়েস, ওইটার ভিতরেই আপনি প্রপারলি স্কিল কিনা, আমরা এটা চাচ্ছি যে হ্যাঁ সিসিএনএ তে আপনি অ্যাপ্লাই করেছেন, সিসকো প্ল্যাটফর্ম থেকে জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এসেছেন, অদ্যপ্রান্ত আপনি পারেন কিনা যে আমাদেরকে ভাইভা বোর্ডে এ টু জেড বলতে পারবে, সিসিএন এর নতুন টেকনোলজিতে যা আসছে সেটা ক্লিয়ারলি আমাকে বলতে পারবে, আমি কিন্তু তাকে রিসিভ করবো। আবার মাইক্রোসফটে যদি কেউ আসেন সেম। সো আমরা সিকিউরিটি নিয়ে স্যারের কাছে আরেকবার একটু আসবো একটু পরেই, যে স্যার আমাদের অনেকেই আমরা জানি যে সিকিউরিটি বলতে কি, কোন সিকিউরিটি। আমরা তো জানি মাইক্রোসফটেরও সিকিউরিটি আছে, মাইক্রোসফটেরও সিস্টেম সেন্টার ম্যানেজার আছে, সিসকোরও সিকিউরিটি আছে। এখন সিকিউরিটি মানে কি সাইবার সিকিউরিটি, নাকি সিকিউরিটি মানে এক একটা ভেন্ডরের আলাদা কিছু পার্ট? এই ধোঁয়াশা গল্পটা আজকে ক্লিয়ারলি শুনবো স্যারের কাছ থেকে। আর আপনাকে শুরু করতে হবে আপনার জায়গা থেকে। আপনি নিজেই আজকে রাতে চোখ বন্ধ করে চিন্তা করেন যে পোস্ট আমার 3টা, সাপোর্ট ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার। আমি নেটওয়ার্কে যাব,
নেটওয়ার্কে গেলে আমি নেটওয়ার্কের একটা অফিস মেনটেন করতে পারি কিনা, আমি সার্ভারে যাব আর সার্ভারের ডোমেইন, অ্যাক্টিভ ডিরেক্টরি, এইটার উপর আমার গুড কনসেপ্ট আছে কিনা। যদি থাকে সেদিকে যাবেন, আর যদি না থাকে আপনাকে কি করতে হবে? আপনাকে কখনোই আমরা বলবো না আপনি ট্রেনিং এ যান, ট্রেনিং নেন। নো, আপনার খিদা আপনার পেটে। আপনি যদি মনে করেন আপনি আপনার গ্যাপ আছে, অবভিয়াসলি আমাদের কাছে আসেন, আমার ইনস্টিটিউটে আসেন, আমাদের ডিপার্টমেন্টে আসেন। আমরা প্রপার ক্যারিয়ার কাউন্সিলিং করে, আমরা কখনো আপনাকে বলি না আপনি সার্ভার করেন, সিসিএনএ করেন না, আগে আপনাকে আমি ডেমো ক্লাস নিব, আমি আপনাকে দুইটা তিনটা, আমরা আগে একটা ভাইভা নিব, নিয়ে আমরা ডিসিশন নিব আপনার রিপোর্টটা কালচার করে যে আপনার ক্যারিয়ার সাথে কোনটা ম্যাচ করে। আমাদের কাছে খুবই কষ্ট লাগে সিভিতে লিখে, সিভিতে লিখছেন একটা জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ওকে অ্যাপ্রিসিয়েট করছি, আবার তলায় লিখছেন এইচটিএমএল পারি, সিএসএস পারি, জাভা স্ক্রিপ্ট পারি। হাউ কুড ইট পসিবল? আপনি নিজেকে একটা জোকার বানিয়ে ফেললেন। আপনি এটা কোথায় লিখবেন? হ্যাঁ আপনি পারেন, গুড, আমার কোম্পানির জন্য দরকার আছে, এটা লিখবেন ইন অ্যাডিশনাল স্কিলে। যেখানে আমরা লিখি আমি গান শুনতে ভালোবাসি, ট্রাভেলিং করতে ভালোবাসি, আপনি ওটা লিখছেন আপনার ডেইলি অ্যাক্টিভিটিস এর ভিতরে, ওখান থেকেও আপনি মিসিং হয়ে যাচ্ছেন। তো স্যার আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি এই কোশ্চেনটা যে এখন এই অবধি যারা ইন্ডাস্ট্রিতে আসবে তাদের জন্য টেকনোলজির যে চেঞ্জ এসছে, এই চেঞ্জের উপর বেস করে তাদেরকে কতটুকু হাংরি ড্রাগন হতে হবে স্যার, কতটুকু সময় দিতে হবে, কি পরিমাণ পড়াশোনা করতে হবে? আপনি স্যার কতটুকু সময় দিয়েছেন? আপনি কেন রাত 4টার সময় আপনাকে নক দিলে আমি অনলাইনে পাই, বা আপনাকে আমি আপনার কাছে সাজেশন নেই? স্যার আপনি যদি একটু সাজেশন দিতেন। টেকনোলজি প্রতি মুহূর্ত আপডেট হচ্ছে। একটা সহজ কথা, একটা সময় আমরা গরম লাগলে হাত পাখা ইউজ করতাম। যখন মানুষের মানসিকতা বা মাইন্ডে চলে আসলো না আমরা এভাবে চলবো না, তখন আসলে টেকনোলজি চলে আসে, ফ্যান চলে আসে। এর পরবর্তীতে কিন্তু রিমোট ফ্যানও চলে আসে। এর পরবর্তী যখন মানুষের চাহিদা আরো বেড়ে গেল, তখন এয়ার কন্ডিশন চলে আসে, এসি চলে আসে। এবং প্রথম ইনভেনশনের এসি গুলো রিমোট ছিল না, ফিজিক্যালি গিয়ে অন করতে হইতো। এর পরবর্তী টেকনোলজিতে চলে আসে রিমোট এসি। এখন সবচেয়ে নতুন যে টেকনোলজি চলছে, অর্থাৎ মানুষের হিউম্যান মাইন্ডকে রিড করতে পারে। আপনি বাসায় ঢুকলেন, সাথে সাথে আপনার মাইন্ড বা আপনার টেম্পারেচারটাকে ভ্যারি করে আপনার এয়ার কন্ডিশনের টেম্পারেচার ঠিক সেটা হয়ে যাবে। ঠিক সেরকম টেকনোলজি প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, এবং টেকনোলজি চেঞ্জের সাথে সাথে ভেন্ডরগুলো তাদের সার্টিফিকেশন ট্র্যাকও চেঞ্জ করে ফেলছে। যেমন সিসকো করে ফেলেছে, নতুন সিসিএনএ সিলেবাস নিয়ে আসলো। মাইক্রোসফট তাদের যে সার্টিফিকেশন ট্র্যাক ছিল এমসিএসএ, এমসিএসই, এমসিএসডি, সেগুলো চেঞ্জ করে তারা রোল বেস সার্টিফিকেশনে চলে যাচ্ছে, তারা ক্লাউড কম্পিউটিং দিকে চলে যাচ্ছে। অর্থাৎ প্রথম দিকে যেটি হচ্ছে আপনার সার্টিফিকেশন ট্র্যাকটা আপনি সিলেক্ট করবেন প্রেজেন্ট ওয়ার্ল্ডের উপর, এবং প্রেজেন্ট ওয়ার্ল্ড থেকে ফিউচার ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে, কোন সার্টিফিকেশন ডিমান্ডগুলো বাড়তেছে সেটি। মনে করুন আপনি নেটওয়ার্ক নিয়ে কাজ করছেন, আপনাকে এখন পাইথন শিখতেই হচ্ছে, কারণ সমস্ত নেটওয়ার্কের সাথে সফটওয়্যার ডিফাইন্ড অটোমেশন অ্যাড হয়ে যাচ্ছে, এবং অটোমেশন জানার জন্য আপনাকে পাইথন শিখতেই হবে। এবং আপনার কোম্পানির সিকিউরিটির জন্য আপনাকে বেসিক কিছু সিকিউরিটি শিখতে হবে। স্যার প্রথম দিকে যে কথাটা বলেছিলেন সিকিউরিটি ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে একজন স্টুডেন্ট আসলো, স্যার আমি সিইএস শিখতে যাচ্ছি, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার। আপনি তখন আমরা প্রশ্ন করি লিনাক্স ইনস্টল করেছেন কখনো? না স্যার লিনাক্স কিন্তু কখনো কাজ করি নাই। লিনাক্স ইনস্টল করেন নাই, রেড হ্যাটের কোনো ডেস্কটপ ইনস্টল করেন নাই, উবুন্টু ইউজ করেন নাই, স্যান্টওয়েস নিয়ে কাজ করেন নাই, আপনি কিভাবে হঠাৎ করে সে সিএস বা সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং বা এই ধরনের একটা কনসেপ্টে আসতে যাচ্ছে? সেই ক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে আপনারা প্রথমত ক্যারিয়ারটি শুরু করেন, 2-3 বছর কাজ করেন, কোম্পানির সিকিউর রাখার জন্য যতটুকু সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা যায় ততটুকু করেন। এরপর আপনার সিদ্ধান্ত নেন। সিকিউরিটির মধ্যে অনেকগুলো পাত্র রয়েছে, কোন ধরনের সিকিউরিটি? একটা ওয়েব সিকিউরিটি, আর একটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, আর একটা হচ্ছে প্যান টেস্টিং। আপনি কোন ধরনের সিকিউরিটি কাজ? উইন্ডোজ সার্ভার মধ্যে সিকিউরিটি রয়েছে, সিকিউর উইন্ডোজ সার্ভার। আপনার কোম্পানিতে উইন্ডোজ সার্ভার রয়েছে, আপনি হুট করে এসে ওয়েব সিকিউরিটি দিকে চলে যাচ্ছেন, কিন্তু আপনার কোম্পানির সার্ভার হ্যাক হয়ে যাচ্ছে এদিক দিয়ে। আপনি আইএসপিতে কাজ করছেন, আইএসপিতে প্রায় সময় ডিডোস অ্যাটাক আসছে, আপনি সেটা সলিউশনটি শিখে ফেলুন যখন আপনার কাজে লাগছে। কিন্তু আপনি হুট করে এসে
আপনি সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং বা পেনটেস্ট বা এই ধরনের ফরেনসিক অ্যানালাইসিস দিকে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার সার্টিফিকেশন ট্র্যাক আপনার জবের উপর ডিপেন্ড করবে, আপনার মেন্টালিটির উপর ডিপেন্ড করবে এবং আপনার ফিউচার প্ল্যানের উপর ডিপেন্ড করবে। তবে অবশ্যই সাজেশন হচ্ছে আপনি কোন সার্টিফিকেশনের ডিমান্ড সামনের ওয়ার্ল্ডগুলোতে বাড়বে সেটি কাজ করুন। মনে করুন উইন্ডোজ সার্ভার MCSA মাইক্রোসফট যে সার্টিফিকেশনগুলোকে আগামী 31 জানুয়ারি 2021 থেকে রিটায়ার করে দিচ্ছেন, এখন আর আপনার সে সমস্ত সার্টিফিকেশন প্রয়োজন নাই। আপনি আস্তে আস্তে ক্লাউডের দিকে চলে আসেন, যেহেতু উইন্ডোজ মাইক্রোসফট আস্তে আস্তে তার সমস্ত প্রতিষ্ঠানকে ক্লাউড বেসড করে ফেলা ট্রাই করছে। মাইক্রোসফট একটা ড্রিম হচ্ছে মাইক্রোসফট পেপারলেস অর্গানাইজেশন প্রোভাইড করবে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে পেপার থাকবে না, সমস্ত প্রতিষ্ঠান পেপারলেস হবে, যার ধারাবাহিকতায় মাইক্রোসফট এখন ক্লাউডের দিকে চলে যাচ্ছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার আমি তো অনেক কষ্ট করে MCSA করলাম, উইন্ডোজ সার্ভার করলাম, কি হলো, এগুলো কি দাম থাকবে না? অবশ্যই দাম থাকবে। কাউকে মাইক্রোসফটের ক্লাউড নিয়ে কাজ করতে হলে তাকে অবশ্যই উইন্ডোজ সার্ভার উপর ট্রেনিং নিয়ে আসতে হবে। আপনার সার্টিফিকেশনের প্রয়োজন নাই, উইন্ডোজ সার্ভারের সার্টিফিকেশন প্রয়োজন নেই, কিন্তু আপনার অবশ্যই বেসিক কনসেপ্ট থাকতে হবে। কারণ মাইক্রোসফটের উইন্ডোজ সার্ভারের মধ্যে অ্যাক্টিভ ডিরেক্টরি রয়েছে এবং অ্যাজিওর বা ক্লাউড মধ্যে অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাজিওর রয়েছে। মাইক্রোসফটের যে ক্লাউড কম্পিউটিং যে ট্র্যাকটি তারা সেটা নাম দিয়েছে মাইক্রোসফট অ্যাজিওর। পাশাপাশি আপনি অ্যামাজন নিয়েও কাজ করতে পারেন যদি আপনার ক্লাউডের প্রতি ইন্টারেস্ট থাকে, সেটিরও ভালো ডিমান্ড রয়েছে। আপনার হাইপার-ভি নিয়ে কাজ করতে পারেন এবং আরো অনেকগুলো গুগল ক্লাউড নিয়ে কাজ করতে পারেন, অনেকগুলো ক্লাউড নিয়ে কাজ করতে পারেন। তবে আপনার টোটাল গোল এবং প্ল্যান করে এরপর আপনার সার্টিফিকেশনগুলো অর্জন করবেন, কারণ প্রত্যেকটা সার্টিফিকেশনের জন্য কস্ট তো রয়েছে। এভারেজ সার্টিফিকেশনগুলো, মাইক্রোসফট সার্টিফিকেশনগুলো এভারেজ $99, বা বাংলাদেশের ক্ষেত্রে একটু কনসিডারেশন রয়েছে $55, বা সিসকো সার্টিফিকেশন ট্র্যাকের ক্ষেত্রে প্রায় $300 করে প্রত্যেকটা এক্সাম। এভাবেই আপনি সিদ্ধান্ত নেন আপনার ক্যারিয়ার পাথ কোন দিক পর্যন্ত হবে। আপনার টার্গেট যদি একদম উপর লেভেল পর্যন্ত হয় তাহলে আপনাকে ধারাবাহিকতায় সার্টিফিকেশনগুলো অর্জন করতে হবে। ধন্যবাদ স্যার। পরবর্তী কোশ্চেন। থ্যাংক ইউ স্যার। পরবর্তীতে আরেকটা কোশ্চেন এসছে, আমরাও শেষের দিকে চলে আসছি একেবারে লাইভের। তো আমরা লাস্টে এসে আবার একবার রিভিউ করব, তার দিকে আমরা আরেকটা কোশ্চেন নিচ্ছি এবং আমরা ট্রাই করছি। আপনারা অনেকেই অনেক হিউজ কোশ্চেন করছেন, থ্যাংক ইউ। প্রতিটা কোশ্চেনগুলো আমরা আপনাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমরা আগেই আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলার ট্রাই করছি। আশা করছি যে কোশ্চেনের অ্যান্সারগুলো হয়তো আমাদের কথার ভিতরে, স্যারের কথার ভিতরে পেয়ে যাচ্ছেন। একটা কোশ্চেন আমি নিচ্ছি এবং সেটা হলো যে একজন জানতে চেয়েছেন, স্যার উইন্ডোজ সার্ভার এবং লিনাক্স সার্ভার, এই যে দুটো সার্ভার আমাদের থাকে, এই দুটো সার্ভার প্রতিষ্ঠানে কি কি কাজের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ একটা অর্গানাইজেশনে সার্ভার কেন ব্যবহার করা হয় এবং সেই সার্ভারটা কখন উইন্ডোজ ইউজ করব, কখন লিনাক্স ইউজ করব। স্যার যদি আপনি অ্যান্সারটা দিতেন। উইন্ডোজ সার্ভার ইউজ করা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের জন্য। আপনার প্রতিষ্ঠানে 50 জন এমপ্লয়ি রয়েছে, তাদের সমস্ত কম্পিউটারগুলো একজন সার্ভার অ্যাডমিনিস্ট্রেটিভ বা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর উনি কন্ট্রোল করবেন। মনে করুন আপনার অর্গানাইজেশনে যে কোনো একজন এমপ্লয়ি প্যানড্রাইভ ইউজ করছেন, হুট করে এসে আপনার অর্গানাইজেশনে প্যানড্রাইভ ইউজ করে আপনি ইনফরমেশনগুলো নিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি উইন্ডোজ সার্ভার ইউজ করেন, আপনি প্যানড্রাইভ সমূহকে ব্লক করে দিতে পারেন, টাইমিং জোন করতে পারেন। মনে করুন আমাদের অফিস আওয়ার হচ্ছে 9টা থেকে 5টা। এখন যদি প্রত্যেকটা কম্পিউটার যদি বিচ্ছিন্ন থাকে, মানে সেন্ট্রালাইজ ম্যানেজমেন্টের জন্য উইন্ডোজ সার্ভার ইউজ করা হয়ে থাকে এবং সেন্ট্রালাইজ ম্যানেজমেন্টে একজন সার্ভার অ্যাডমিন করবেন এবং সেটা আপনার কোম্পানির সিকিউরিটির জন্য। খুব সহজ কথা বলি, একটা এক্সাম্পল বলি। মনে করুন বেশ কত বছর আগে শোনা গিয়েছিল একটা অফিস বা একটা প্রতিষ্ঠান, বড় ধরনের একটা প্রতিষ্ঠান হ্যাক হয়েছে, ফাইন্যান্সিয়াল একটা প্রতিষ্ঠান। কয়টা হ্যাক হয়েছে? রাতে 3টায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেটা যে উইন্ডোজ সার্ভার এনভায়রনমেন্ট হয়, সার্ভার অ্যাডমিন তো টাইমটা ব্লক করতে পারতেন। অর্থাৎ উইন্ডোজ সার্ভারের মধ্যে এমন একটি অপশন রয়েছে, আপনার এমপ্লয়ীদের উইন্ডোজ সমূহ, পিসি সমূহ কাজ করবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং আপনি ফ্রাইডেতে ব্লক করে দিতে পারবেন। ফ্রাইডে পিসি গুলো কাজ করবে না, পিসি থেকে কোনো প্রকার কার্যকলাপ হবে না। আমাদের স্যাটারডে গভর্নমেন্ট হলিডে রয়েছে, স্যাটারডেও কাজ করবে না। পুরো টাইমিং একটা জোন ক্রিয়েট করে দেওয়া যাবে।
তাহলে আপনার সার্ভারটা সিকিউর হয়ে গেল। রাতে 3টায় কেউ হ্যাক করতে হলে তো প্রথমে আপনার কম্পিউটার অ্যাক্সেস নিতে হবে, এরপরে তো হ্যাকিংটা হবে। সাধারণত হ্যাকিং তো এই ধরনের হয়ে থাকে, রাতে 3টায় হ্যাকিং তো প্রশ্নই আসে না। এটি হচ্ছে উইন্ডোজ সার্ভার এনভায়রনমেন্ট, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের জন্য উইন্ডোজ সার্ভারটি ইউজ করা হয়ে থাকে। মনে করুন আপনার একটা কলেজ বা ক্যাম্পাসে আপনি স্টুডেন্টদেরকে কি দিয়েছেন, ল্যাবে কম্পিউটার ইউজ করতে দিয়েছেন। এখন আপনার স্টুডেন্ট ক্লাসরুমে ল্যাব দেওয়া হয়েছে শুধুমাত্র ল্যাব প্র্যাকটিসের জন্য, আপনি যা করাচ্ছেন তা প্র্যাকটিসের জন্য। এখন ইন্টারনেট পাওয়ার সাথে সাথে স্টুডেন্টরা কি করলো, ইউটিউবে গিয়ে বা অন্যান্য সাইটে গিয়ে বা ফেসবুক ব্রাউজ করা শুরু করে দিল, বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা শুরু করে দিল পড়াশোনায় মনোযোগ না দিয়ে। সেক্ষেত্রে আপনি উইন্ডোজ সার্ভার থেকে, আপনি সার্ভার অ্যাডমিন, আপনি আপনার পিসি থেকে সমস্ত ক্লায়েন্ট পিসিগুলোকে ইউটিউব অফ করে দিতে পারেন, ফেসবুক অফ করে দিতে পারেন, এবং কেউ যেন আপনি ইনফরমেশন চুরি না করে আপনার প্রতিষ্ঠানে পেনড্রাইভ ব্লক করে দিতে পারেন। এই ধরনের অনেক ধরনের সেন্ট্রালাইজ ম্যানেজমেন্টের জন্য উইন্ডোজ সার্ভার ইউজ করা হয়ে থাকে। এর পরবর্তী হচ্ছে লিনাক্স সার্ভার কখন ইউজ করা হয়ে থাকে। প্রত্যেকটা সার্ভারের মধ্যে আলাদা আলাদা সার্ভার ক্রিয়েট হয়। মনে করুন আপনি আপনার আইএসপি তে একটা এফটিপি সার্ভার করতে চাচ্ছেন, এখন আপনি এটিকে উইন্ডোজ সার্ভারে করবেন না লিনাক্স সার্ভারে করবেন। উইন্ডোজ সার্ভার তুলনায় লিনাক্স সার্ভার এই জন্য বেশি ইউজ হয়, লিনাক্স হচ্ছে ফ্রি, কিন্তু উইন্ডোজ সার্ভার ফ্রি না, আপনাকে লাইসেন্স কিনতে হবে, পেমেন্ট করতে হবে। লিনাক্স এবং উইন্ডোজের মধ্যে কেন লিনাক্স বেশি ইউজ হয়, কেন উইন্ডোজ কম ইউজ হয়, তার মূল পার্থক্য হচ্ছে একটা পেইড আর একটা হচ্ছে ফ্রি। লিনাক্স কার্নেলটি ফ্রি ভার্সন, আপনি যে কোনো একটি সার্ভার করে ফেলতে পারবেন, কিন্তু আপনি একটা এফটিপি সার্ভার যদি উইন্ডোজ সার্ভারে করেন, সেক্ষেত্রে কিছুদিন পরে যদি এটা পেড না হয়, লাইসেন্স কিনা না হয়, কিছুদিন পরে মাইক্রোসফট থেকে ব্লক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এফটিপি সার্ভার, লিনাক্স সার্ভার করতে পারেন, বা পাশাপাশি আপনার রেডিয়াস সার্ভারের প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে রেডিয়াস সার্ভারটি আপনি লিনাক্স করতে পারেন। লিনাক্সে যে কোনো ডেস্কটপে করতে পারেন, উবুন্টুতে করতে পারেন, স্যান্টোসে করতে পারেন। বাংলাদেশে খুব বেশি ইউজ হয়, উবুন্টু ইউজ হয়, স্যান্টোস ইউজ হয়। পাশাপাশি এই ধরনের যে কোনো স্যান্ডেল বা আপনার একটা ওয়েব সার্ভারের প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আপনি লিনাক্স সার্ভার ইউজ করতে পারেন। অর্থাৎ যদি আপনার মূল টার্গেট থাকে সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ সার্ভার ইউজ করবেন। আর যদি আপনার মূল টার্গেট থাকে যে একটা কাজের জন্য একটা সার্ভার, সেটা হচ্ছে মনে করেন একটা মেল সার্ভার, মেলের জন্য একটা সার্ভার করবেন, সেটা আপনি লিনাক্স সার্ভার থেকে মেল সার্ভারটি করতে পারেন। যদি আপনার এফটিপির জন্য মেল সার্ভারটি করতে পারেন। শুধু আমার সাজেশন হচ্ছে যদি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ বা সেন্ট্রালাইজ ম্যানেজমেন্টের টার্গেট থাকে, সেক্ষেত্রে অ্যাক্টিভ ডিরেক্টরি এনভায়রনমেন্ট যদি করতে চান আপনার প্রতিষ্ঠানের মধ্যে, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ সার্ভার করবেন। আর যদি শুধুমাত্র এফটিপির জন্য বা শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনের জন্য সার্ভার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি লিনাক্স সার্ভার করবেন। ধন্যবাদ স্যার। পরবর্তী কোশ্চেন যদি থাকে। সাজেশন দেওয়ার জন্য স্যার আমরা অনেকগুলোই কোশ্চেন পেয়েছি, তো যে বিষয়গুলো উঠে আসলো মূলত আশা করছি আজকের এই ওয়ার্কশপ থেকে, এই ক্যান্ডেল লাইট প্রোগ্রাম, রাতের এই সেশন, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমাদের এই যে উদ্যোগ, এই কেটিভাইটির এই উদ্যোগ, আমাদের এই প্রফেশনাল ট্রেনার আমরা যারা আছি, যে ওয়ান আমব্রেলা, এই যে উদ্যোগটা আপনাদের জন্য, যে আপনারা ডেভেলপ করুন, মার্কেটে ফেলিওর হওয়ার সম্ভাবনাটাকে কমিয়ে দেন। আমরা যদি বিদেশের কালচারটা একটু ফলো করি, তো দেখা যাচ্ছে বিদেশে যখনই একটা ছেলে স্কুল লেভেল শেষ করার আগেই তাকে সিটি দেওয়া হয়, কম্পিউটার টেকনোলজি, যেটার ভিতরে কম্পিউটার থাকে। সে সিটি শেষ করার পর তাকে আইডিসিএস দেওয়া হয়, ইন্টারন্যাশনাল ড্রাইভিং কম্পিউটার সিস্টেম, যে এখন আপনি নেটওয়ার্ক কিভাবে হ্যান্ডেল করবেন। তারপরে এআইডিসিএস দেওয়া হয়। আর আমরাও কিন্তু বাংলাদেশকে ডিজিটাল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে মহৎ উদ্যোগ, সেটা নিয়ে কাজ করছেন আপনাদেরকে ডেভেলপমেন্টের জন্য। তো এই ডেভেলপমেন্টে আসতে গেলে আপনাকেও কিন্তু আপনার একাডেমিক সার্টিফিকেশনের পাশাপাশি, যখন একটা স্টুডেন্ট হিসেবে আমি ইউনিভার্সিটিতে পড়ছি, 4 বছরের পাশাপাশি ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হলেই কিন্তু আপনাকে ডিসিশন নিয়ে নিতে হবে আপনি কোন দিকে ক্যারিয়ার ডেভেলপ করবেন। আমি অনেক সময় যেটা দেখি যে ডিফেন্স সেক্টরে যে ইউনিভার্সিটিগুলো আছে, তারা খুবই কনসার্ন থাকে তাদের ক্যারিয়ার নিয়ে। ফার্স্ট ইয়ার চলে গেলেই তারা ডিসিশন মেক করে ফেলে যে আমি পাইথন নিয়ে পড়বো না নেটওয়ার্ক নিয়ে পড়বো, মানে কোন দিকে চলে যাবো। বাট আমরা কিন্তু ডিসিশনটা নিই 4 বছর পরে। তো দিন শেষে কি হচ্ছে, 4 বছর তো আমার একাডেমিক সময় গেলই, জবে তো ওই সময় যাওয়ার উপায় নাই। তারপরে আরো 1 বছর বা 2 বছর সময় লেগে যাচ্ছে আপনাকে থিম সেট করতে। সো আমার যেটা সাজেশন থাকে, বা আমাদের মতো এক্সপার্ট যারা আমরা আছি আপনাদের সামনে আজকে, তাদের কনসেপ্টটা হচ্ছে এরকম: আপনি ফার্স্ট ইয়ারে উঠেই ফার্স্ট ইয়ার পর্যন্ত আপনি কোনো ডিসিশনে যান না।
ফার্স্ট ইয়ার পর্যন্ত আপনি খালি গুগলিং করবেন আর প্রফেশনালদের সাইট ভিজিট করবেন, সেকেন্ড ইয়ারে এসেই আপনি এখন কোর ট্র্যাক একটা সেট করে ফেলেন, এবং তার জন্য তার আগে কি আগে আমাদের সাথে কাউন্সিলিং করেন। কারণ আমরা অনেকেই শুনি স্যার আমার ফ্রেন্ড বলেছে তাই আমি উইন্ডোজ সার্ভার করেছি। আপনার ফ্রেন্ড যদি এখন 4টা বিয়ে করে, আপনি কি 4টা বিয়ে করবেন? নো। সো ফ্রেন্ড না, আপনি ডিরেক্ট আমাদের সাথে কথা বলেন। হ্যাঁ, আমাদের সাথে কথা বললে কি হবে, আমরা আপনাকে পুরো লাইফটা দেখাবো, ক্যারিয়ারটা সেট করতে হেল্প করব। অ্যাডমিশন ডাজন্ট ম্যাটার, আমাদের ম্যাটারটা হচ্ছে আপনারা ডেভেলপ করেন। তারপরে আপনি সেকেন্ড ইয়ার থেকে একটা ট্র্যাক নিয়ে শুরু করেন। তাহলে কি হচ্ছে, 4 বছর পড়তে পড়তে আপনার একাডেমিকও শেষ, আপনার প্রফেশনাল সার্টিফিকেশনও চলে আসলো, এর ভিতরে আপনি একটা পার্ট টাইম জবে চলে যান। সো একাডেমি আপনি থার্ড ইয়ার থেকে একটা পার্ট টাইম জব পাচ্ছেন, আপনার ফ্যামিলি সাপোর্ট হলো, আপনার নিজের ভিতরে বোল্ডনেস ক্লিয়ার হলো। 4 বছর পরে যখন একটা ওভার এক্সপিরিয়েন্স আছে ইন্ডাস্ট্রি, তখন ওই যে একটা পার্ট টাইম জব করেছেন ওটার এক্সপিরিয়েন্সটাও কাউন্ট হচ্ছে, আপনার প্রফেশনাল সার্টিফিকেশনটাও কাউন্ট হচ্ছে। তো দিন শেষে তখন কিন্তু আপনি যে জয়েন করছেন কিসে, 20,000 বা 25,000 টাকার একটা স্যালারিতে। আর যদি 4 বছর আপনি একাডেমিকের মানে উপরেই সময় দেন, ওখানে সময় দিতেই হবে। উইদাউট একাডেমিক সার্টিফিকেশন আইটি লাইফে আপনি ভালো কিছু করতে পারবেন না, কোনোদিনও করতে পারবেন না। সো তাহলে 4 বছর পরে আপনাকে আবার বসে থাকতে হবে। তখন আপনি কিন্তু অনেক ফ্যামিলিতে দেখি ডিমোটিভেটেড হয়ে যায়, যে ছোট ভাইয়ের জব হয়ে যাচ্ছে তোমার হচ্ছে না কেন, পাশের ফ্ল্যাটের ওর তো জব হয়ে গেছে তোমার হচ্ছে না কেন, কিন্তু ও নিজেকে কিভাবে সময় দিয়েছে। আমি আমার স্পিচে সবসময় কয়েকটা ইউনিভার্সিটির কথা বারবার উঠে আসি। নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা কেন এত সিরিয়াস হয়, কেন মার্কেটে তারা এগিয়ে থাকে জবের জন্য, কেন এখন ইন্ডাস্ট্রিগুলোতে আমরা ওপেন করলেই দেখি যে তারা ইউনিভার্সিটির নাম মেনশন করে দিচ্ছে যে এই পোস্টের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, বিউপি, এমআইটি স্টুডেন্টরা প্রেফার করছে। কেন বলেন তো? সেও মানুষ, আপনিও মানুষ, আর সৃষ্টিকর্তা তো একই রুহু থেকেই আপনাকে বা আমাকে বানিয়েছে। তাহলে ওরা ইউনিভার্সিটি চুজ করছে কেন? ইউনিভার্সিটি গুডউইলের জন্য? আমরা অনেকেই বলে স্যার ওদেরটা অনেক টাকা আছে তাই ওই ইউনিভার্সিটিতে পড়েছে। না, একটা গল্প বলি। ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টটা বাংলায় পড়ে, সেও দিন শেষে মাস শেষে 10,000 টাকা বাড়িতে টিউশনি করে পাঠায় বাংলায় পড়ে। আর আপনি বা আমি এত ভালো সার্টিফিকেশন নিয়েও কিন্তু একটা পার্ট টাইম জব পাচ্ছি না বা একটা জব করতে পারছি না। আসলে ব্যাপারটা কি জানেন, ওই যে বাংলা একটা কথা আছে যে যে ঢাকা ইউনিভার্সিটির বারান্দায় পা দেয় নাই সে শিক্ষার অনেক কিছুই জানে না। এখানে কিন্তু বলে নাই আপনাকে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে হবে। তার মানে এই স্টুডেন্টগুলো না অনেক দুষ্টু হয়। দুষ্টু কোন দিক থেকে? তার নিজের ক্যারিয়ার নিয়ে। সারা রাত ধরে সে রিসার্চ করছে, সকালবেলা চোখ ডলতে ডলতে ক্লাসে যাচ্ছে রাইট টাইমে, আর আপনি ক্লাসে আসতেছেন 10টার ক্লাস 12টায় এসে, স্যার রোডে জ্যাম ছিল। ইন্ডাস্ট্রি আপনার কাছে এটা চায় না, আমরা এটা চাই না। আর আমরা তখনই আপনাকে মেপে ফেলি আপনি আপনার ক্যারিয়ারকে কতটুকু ভালোবাসেন। বি কেয়ারফুল, ট্রাস্ট মি, এই কথাগুলো মনে রাখবেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি বা ঢাকা ভার্সিটি বা এমআইটি ছেলেপেলেরা পড়াশোনা বিকাল পর্যন্ত মানে বা দুপুর পর্যন্ত ভার্সিটিতে ক্লাস করেছে, আপনি আর আমি বাসায় চলে যাচ্ছি বা টি স্টলে চলে যাচ্ছি আড্ডা দিতে, আর ওরা স্টাডি ট্যুরে চলে যাচ্ছে, এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। আর তারা যখন চা খাচ্ছে তখন চা খাওয়ার সাথে সাথে নিজের ফ্রেন্ড সার্কেলের ভিতরে আড্ডা হচ্ছে, আবার পড়াশোনা নিয়ে আড্ডা হচ্ছে, যে দোস্ত কালকে তুই এই অ্যাসাইনমেন্টের অর্ধেক তুই করবি, এই অর্ধেক আমি করবো, এই অর্ধেক তুই করবি। আর আমরা চা খেতে খেতে চিন্তা করছি হাতির ঝিলে যাবি বেড়াইতে, ওই যে অমুক জায়গায় যাবি বেড়াইতে। তার মানে আমাদের আড্ডাটা হচ্ছে একরকম আর ওদের আড্ডাটা হচ্ছে একরকম। দিস ইজ দ্য ডিফারেন্ট। ধানমন্ডি 8 নম্বর লেক ভার্সেস শাহবাগ চত্বর। এই জন্য এই জায়গাগুলোতেও আপনাদের যাওয়া উচিত, জানা উচিত। আর ওই যে বাংলার কথা বলছিলাম না, দেখেন ঢাকা ভার্সিটি থেকে বাংলায় পাশ করে সে 10,000 টাকা বাড়িতে পাঠাচ্ছে, আর বাংলার জন্য যে বেস্ট বাংলা কলেজ এক্সাম্পল, ওই স্টুডেন্টটা না একটা বাংলা টিউশনই পাচ্ছে না। কেন? বাংলা কলেজ তো বাংলার জন্য বেস্ট, কলেজ বেস্ট। আপনি কি বেটার ওই কলেজের? আপনি কি পড়াশোনার পাশাপাশি গ্রোমিং করেছেন? ওই ঢাকা ভার্সিটি স্টুডেন্টরা বাংলায় পড়ার পাশাপাশি স্পোকিং ল্যাঙ্গুয়েজ করছে, জার্মান ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখছে, বিভিন্ন সংগঠন বা ধরেন ওই যে রং তুলি, তারপরে হচ্ছে কথোপকথন, এরকম সংস্থার সাথে সংগঠনের সাথে রিলেশন করে তার ফেস ভ্যালুটাকে পরিচিত করাচ্ছে মানুষের সাথে। আপনি তো ক্লাস থেকে বের হয়ে টি স্টলে গিয়েছিলেন। তো সৃষ্টিকর্তা কিন্তু বলেছে জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটা তার হাতে, আর রিজিক আপনার হাতে, আমার হাতে। আপনি যেভাবে নিজেকে তৈরি করবেন। সো এই কথাগুলো একটা সময় হয় কি বলতে বলতে আমরাও ফেড আপ হয়ে যাই। তখন হয় কি ক্লাসে আপনি পড়ছেন কি না পড়ছেন আমরা এতটা কনসার্ন থাকি না। বাট আপনাকে কিন্তু ক্লাসরুম লার্নিং এ আপনাকেই ক্লাসটা নাচাতে হবে, টিচারকে ধরে রাখার দায়িত্ব আপনার।
টিচারের কাছ থেকে আদায় করে নেওয়ার দায়িত্ব আপনার। আমরা তো ট্রাই করবোই, আমাদের পেশনটাই তো এটা। আমি তো চাবোই আমার সামনে যারা আছে তারা আমার বাচ্চার মতো, তাকে তৈরি করে নিতে। কিন্তু আপনি নিজের জায়গা থেকে তৈরি হচ্ছেন কিনা, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। আশা করছি এভাবে পাল্টে নিতে পারবেন। হ্যাঁ, অনুকরণ না, অনুসরণ করেন। আমি ওর মতো হব না, নো। আপনি কখনো তারেক স্যারের মতো হতে পারবেন না, আপনি কখনো শরীফ স্যারের মতো হতে পারবেন না, ইটস ট্রু। আপনি আপনার মতো হবেন, আপনার ইয়ে থাকবে আমি আরেকজন তারেক স্যারের হব, আমি আরেকজন শরীফ স্যার হব, রাইট? আমরা কিন্তু নন আইটি থেকে, আমি তো নন আইটি থেকে এসেছি, আমার গ্র্যাজুয়েশন ছিল ম্যানেজমেন্টে। আমি আমি এখান থেকে এসে আজকে প্রমাণ করছি আপনাদের সামনে যে গ্লোবাল আইটিতে ট্র্যাকে ভেন্ডরে স্যারও যেটা বলে গেছেন যে সায়েন্স আর্টস কমার্স হেড একটা, আপনি যদি আপনার স্কিল থাকে আপনি এখানে জায়গা করে নিতে পারবেন। আর ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন সায়েন্সেরও একটা স্কোপ আছে, সেটা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে যদি আপনি জয়েন করেন করে, তাহলে আমরা বলি যে সিএসসি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সো কেন আজকে সারা ওয়ার্ল্ড ওই ঢাকা ভার্সিটি, এমআইএসটি, বিউপির দিকে, ব্র্যাক ইউনিভার্সিটির দিকে তাকাবো? আমরা আজকে থেকে আমরা চাই আপনাদের দিকে সবাই তাকান। সো কোর্স করার আগে কাউন্সিলিং করেন, আমাদের ডেমো ক্লাসে জয়েন করেন, ডেমো ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন, দেখেন আমরা কিভাবে ডেমো ক্লাস নিই। রিসেন্টলি আমরা লাইভে আসবো ডেমো ক্লাস নিয়ে, আমাদের ডেমো ক্লাসে জয়েন করেন। একটা টপিকস নিয়ে ফায়ারওয়াল টেকনোলজি নিয়ে স্যার ক্লাস নেবেন, সিসকো মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার নিয়ে স্যার আমরা ক্লাস নেবো, আমাদের ক্লাসগুলোতে জয়েন করেন। দেন আপনি দেখেন যে ইন্ডাস্ট্রিটা কতটুকু চেঞ্জ হয়েছে আর আপনাকে কতটুকু চেঞ্জ হতে হবে। তো দিন শেষে এই জিনিসগুলো নিয়ে আমরা আবারও আসবো। আর একটা লাস্ট কোশ্চেন, আসিফের একটা কোশ্চেনের অ্যান্সার, আসিফ স্যার, সেটা হচ্ছে আসিফ স্যারের কি একটা কোশ্চেন ছিল যে ফায়ারওয়াল কোথায় ইমপ্লিমেন্ট করা হয়। অলরেডি কিন্তু আমরা কোশ্চেনটা অ্যান্সার বলে দিয়েছি, বাট আর একটা কোশ্চেন এসছে, খুব সুন্দর একটা কোশ্চেন। বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে খুব কম প্রতিষ্ঠানের সার্ভার ব্যবহার করে, যার জন্য বাংলাদেশের সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের সার্ভারের ট্র্যাকে জব খুব কম। হ্যাঁ, আচ্ছা। সো আমরা উৎসাহ অনেক সময় হারিয়ে ফেলি। স্যার আপনার মুখ থেকে শুনবো যে কোশ্চেনটা এসছে বাংলাদেশে অনেক অর্গানাইজেশনের সার্ভার ইউজ করে না। ঠিক আছে আপনার কোশ্চেনটা, বাট আমরা একটু পরে এখনই আপনার ভুলটা ভেঙে দিব। সার্ভার ছাড়া অর্গানাইজেশন হয় না, সার্ভার ছাড়া নেটওয়ার্ক হয় না। চলেন স্যারের কাছে চলে যাই, স্যার কোশ্চেনটার অ্যান্সার যদি দিতেন। ও স্যার, এখানে আরেকটু বিষয় করব, যে কারণে অনেকে আমরা সফটওয়্যার বা প্রোগ্রামিং এর দিকে চলে যাই। সো স্যার, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্ক এবং সার্ভার ট্র্যাকের জবের যে ডিমান্ড আছে কিনা, এটা যদি একেবারে ওপেন করে দিতেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। উৎপল স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার কোশ্চেনটার জন্য। স্যার এটা ওপেন করে দিবেন ইনশাল্লাহ। স্যার যদি খুলে বলতেন যে বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডেই সার্ভারের এবং নেটওয়ার্কের ডিমান্ড আছে কিনা, বা সার্ভার বা ডিমান্ড ছাড়া একটা অর্গানাইজেশন চলে কিনা। আচ্ছা, একটা কথা বলি, মনে করুন আপনার অনেকেই ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করছেন বা মোবাইল ইউজ করছেন, 3বার রং পাসওয়ার্ড দিলে আপনাকে লক করে দিচ্ছে, বা ভিসা কার্ডে যখন আপনি পাঞ্চ করছেন বা 3বার যদি আপনি ভুল পাসওয়ার্ড দেন আপনার কার্ডটি লক হয়ে যাচ্ছে। এটি কে করছে আসলে? এটা একটা সার্ভার ম্যানেজমেন্ট করছে, এটা একটা সার্ভারের রুলস। কেউ যদি 3বার রং পাসওয়ার্ড দেয় এটাকে বলা হয় পাসওয়ার্ড লক আউট পলিসি। আপনি এটাকে 3বারও রাখতে পারেন, 5বার রাখতে পারেন, বা 2বার রাখতে পারেন। আবার যারা ব্যাংকিং এর সফটওয়্যার একটু ইউজ করেন, এখন সমস্ত ব্যাংকে সফটওয়্যার ইউজ করছে, 1 মাস 3 মাস পরে ব্যাংক থেকে অটো আপনার কাছে মেইল আসে বা আপনার কাছে মেসেজ নোটিফিকেশন আসে, প্লিজ চেঞ্জ দ্য পাসওয়ার্ড। আপনার সিকিউরিটির জন্য আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হচ্ছে। এই অটোমেশন বা এই অটো মেসেজগুলো কই থেকে আসে? এটা সার্ভার থেকে আসে। সার্ভারে সেট করে দেওয়া হয় ক্লায়েন্ট মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড আফটার 3 মান্থস। এটা আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। মনে করুন আপনি আপনার কারোর জন্য একটি উইন্ডোজ কনফিগার করে দিলেন বা একটা ল্যাপটপে আইওএস ওএস দিয়ে দিলেন। আপনি এখন নিচ থেকে কি পাসওয়ার্ড দিবেন? তখন আপনি ওএস দেওয়ার সময় আপনি রুলস এটা দিয়ে দেন, ফার্স্ট লগ ইন চেঞ্জ পাসওয়ার্ড। ফার্স্ট লগ ইন করে আপনাকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ এখন এই জিনিসটা বোঝার জন্য হলো আপনাকে উইন্ডোজ সার্ভার পড়তে হবে। হয়তো আপনার অফিসটাতে, আপনি যে অফিসে জব করছেন বা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে জব করছেন, সেখানে ফিজিক্যাল সার্ভার নেই, কিন্তু অফিসের যে কার্যকলাপ হচ্ছে সমস্ত কার্যকলাপ সার্ভার থেকে মেনটেন হচ্ছে। হ্যাঁ, আপনি অনেকেই সত্যি বলেছেন, হ্যাঁ সরকারি প্রতিষ্ঠানগুলোতে সার্ভার ব্যবহার একটু কম,
কিন্তু সেন্ট্রালাইজ সার্ভার কিন্তু ম্যানেজ হচ্ছে। আপনি যে ব্রাঞ্চ অফিসে কাজ করছেন সেই ব্রাঞ্চ অফিসে হয়তো আপনি ফিজিক্যাল সার্ভারটি পাচ্ছেন না, কিন্তু আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য, এই যে হঠাৎ করে ভিসা কার্ড ইউজ করলাম, বুথে গেলাম, কিভাবে পাসওয়ার্ড যে আমার লক করে দিল, এটা কই থেকে আসলো, এই কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে উইন্ডোজ সার্ভারটা পড়তে হবে। পাশাপাশি আরেকজন প্রশ্ন করেছেন, আমাদের দেশের এসএমই এন্টারপ্রাইজ গুলোর জন্য উইন্ডোজ সার্ভারের ভবিষ্যৎ কি? শাফিয়াল দিন ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাইক্রোসফট, আমি একটু আগে একটু বলেছিলাম কিছুটা, মাইক্রোসফট মূলত ক্লাউডের দিকে চলে যাচ্ছে। একটা ব্যাপার কি আপনাদের সাথে শেয়ার করি, আমি যে ল্যাপটপটি ইউজ করছি বা যে ডেস্কটপটি ইউজ করছি, আসলে কি আমি পে করে ইউজ করছি? আমরা কিন্তু পে করে অধিকাংশ বাংলাদেশিরা ইউজ করি না। আমরা জাস্ট হার্ডওয়্যারটা কিনি, একটা ওএস দিয়ে দিই, কোন রকম এটি ইউজ হতে থাকে। আমরা কিন্তু ওএস এর জন্য লাইসেন্স কিনি না। মাইক্রোসফট এটা আগে থেকেই জানে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে মাইক্রোসফট একটা সার্ভে সবসময় রান করতে থাকে। প্রথম সার্ভে এটাই করেন, বাংলাদেশের মতো মানুষের জন্য যদি লাইসেন্স ছাড়া দেওয়া হয়, অর্থাৎ এই মানুষগুলো, অর্থাৎ আমরা ফ্রি দিলে নিব নাকি পেড দিলে নিব। যদি আপনি বলুন বা আমি বলি, গত 5 বছর আগে যদি বা এখনো যদি মাইক্রোসফট প্রত্যেকটা ক্র্যাক ভার্সনকে অফ করে দেয়, আমরা কি আসলে পেমেন্ট করে উইন্ডোজ ইউজ করব? গত 5 বছর আগে কিন্তু এই চিত্র ছিল না। এখন হয়তো আমরা এত বেশি ইউজ টু হয়ে গিয়েছি উইন্ডোজের সাথে, মাইক্রোসফটের প্ল্যাটফর্মের সাথে, এখন হয়তো আস্তে আস্তে আমরা পেডের দিকে যাব। মাইক্রোসফট সে পলিসি থেকেই ফ্রি ভার্সনগুলোকে, ক্র্যাকগুলোকে অফ না করে, এবং ভবিষ্যতে সেটা অফ করবে, এবং তারা তোদের টোটাল টেকনোলজিকে ক্লাউডের দিকে নিয়ে যাচ্ছে। এই এক্সাম্পলটা আর একটু অন্যভাবে দেওয়া যায়। মনে করুন একজন ফ্রেশ স্টুডেন্ট একটা জবের জন্য সিবি ড্রপ করবে। একটা সিবি যদি তাকে কোন একটা সাইবার ক্যাফে থেকে বা কোন একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করতে হয়, ম্যাক্সিমাম 20 টাকা খরচ হবে। এবং যদি তাকে টাইপও করতে হয় সিবিটি, আচ্ছা ধরলাম আরো 30 টাকা খরচ হলো, বা নিজে বসে টাইপ করলো, মোট 50 টাকা খরচ হলো একটা সিবি প্রিন্টের জন্য। এখন ওই স্টুডেন্ট যদি বলে, না আমি দোকানে যাব না, আমি একটা প্রিন্টার কিনে ফেলি, 5-10 হাজার টাকা খরচ করে একটা 5 হাজার টাকার প্রিন্টার কিনে ফেললাম। আচ্ছা, স্টুডেন্ট ধরলাম নন আইটি স্টুডেন্ট, যার বাসায় কম্পিউটার নেই, সে ভাবলো প্রিন্টার হইলে তো হবে না, কম্পিউটার তো লাগবে, টাইপ করবো না। সে 40 হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার বা ল্যাপটপ কিনে ফেললো, এদিকে প্রিন্টার কিনে ফেললো 10-15 হাজার টাকা ইউজ করে, ধরলাম 50 হাজার টাকা খরচ করলো। এখন আপনারা বলুন, বা যে কেউ কি এই কাজটি করবে? 50 হাজার টাকা খরচ করে জাস্ট একটা সিবি প্রিন্টের জন্য 50 হাজার টাকা খরচ করবে, নাকি দোকানে গিয়ে জাস্ট সার্ভিসটা নিবে 20 টাকা খরচ করে? অবশ্যই কেউই 50 হাজার টাকা খরচ করবে না, সবাই ওই 20 টাকা বা 50 টাকা খরচ করবে। ঠিক সেই রকম বাংলাদেশে কোনো অর্গানাইজেশন বা কোনো প্রতিষ্ঠান যদি জানে মাইক্রোসফট সেম সার্ভিসটাই দিচ্ছে, যেটা মাইক্রোসফট ক্লাউড থেকে দিচ্ছে, মাইক্রোসফট অ্যাজুর থেকে দিচ্ছে, আপনি একটা সফটওয়্যার হোস্ট করবেন বা আপনার একটা ওয়েবসাইট হোস্ট করবেন ক্লাউডে, তখন তাকে মান্থলি পেমেন্ট করতে হবে। আপনি যদি এই সফটওয়্যারটা হোস্ট করার জন্য নিজস্ব সার্ভার ইউজ করতে যান, সেক্ষেত্রে আপনার কি হবে? 50-60 হাজার টাকা খরচ করে একটা সার্ভার কিনতে হবে। সার্ভার কিনলে তো হবে না, সার্ভার মেনটেনের জন্য ইলেকট্রিসিটি রয়েছে, তার মেনটেনেন্স খরচ রয়েছে। আবার এই মেনটেনের জন্য একজন ভালো মানের ইঞ্জিনিয়ার কে স্যালারি দিয়ে রাখতে হবে। তখন অর্গানাইজেশন কখনোই ইনিশিয়ালে 1 লক্ষ টাকা খরচ করবে না একটা সার্ভার সেটআপের জন্য। অর্গানাইজেশন যদি বা প্রতিষ্ঠান যদি এটা বুঝতে পারে বা জানতে পারে, মাইক্রোসফট সেম কাজটি, একটা সফটওয়্যার হোস্ট করা বা একটা সাইট হোস্ট করা, মান্থলি 2,000 টাকা পেমেন্ট করে আপনি মাইক্রোসফটের ক্লাউডে রাখতে পারছেন, সেক্ষেত্রে মাইক্রোসফট কখনই কি করবে না, অর্থাৎ আপনার অর্গানাইজেশন কখনই আপনাকে 1 লাখ টাকা খরচ করার জন্য আপনাকে পারমিশন দিবে না। কোম্পানি বলবে আপাতত এই মাসে 2,000 টাকা করে খরচ করেন, প্রতি মাসে যদি আপনি 2,000 টাকা করে খরচ করেন, আপনার 4 থেকে 5 বছর লাগবে ওই 1 লাখ টাকার ইকুইভ্যালেন্ট হতে। অর্থাৎ শাফিয়াল দিন ভাইয়ের যে কোশ্চেনটি ছিল, আমাদের দেশের এসএমই এন্টারপ্রাইজ গুলোর জন্য উইন্ডোজ সার্ভারের ভবিষ্যৎ কি? উইন্ডোজ সার্ভার, যেহেতু উইন্ডোজ বা মাইক্রোসফট নিজেই ক্লাউডের দিকে নিয়ে যাচ্ছে, এখন যখনই কোনো অর্গানাইজেশন বা কোনো প্রতিষ্ঠান এই অপশনটি পেয়ে যাবে, মাত্র 2,000 টাকা, মাত্র 3,000 টাকা মান্থলি পে করে, পে অ্যাজ ইউ গো ইউজ করে,
আপনি ক্লাউডে আপনার সফটওয়্যারটি রাখতে পারছেন, বা আপনার যে প্রসেসটি রাখার প্রয়োজন সেটি রাখতে পারছেন, সেটা আপনার অর্গানাইজেশন আপনাকে কি দিবে না, আপনাকে সে পারমিশনটি দিবে না। আর একজন আইটি অ্যাডমিন হিসেবে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আপনার অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট। আপনি যে কাজটি মান্থলি 2000 টাকা খরচ করে করতে পারেন, আপনি অবশ্যই সেই কাজটি 1 লক্ষ টাকা খরচ করে করবেন না। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এসেছে, আমার কাছে কোশ্চেনটা ভালো লেগেছে স্যার, খুব মানে অ্যাডভান্স ইউজার টাইপের একজন কোশ্চেন। আর এই কোশ্চেনটা দেখে মনে পড়ে গেল, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম স্যার, আমি প্রচন্ড হাংরি ড্রাগন ছিলাম। মানে আমার আমার কোশ্চেনের ইয়াতে আপনি জানেন স্যার, মুসা ভাই আপনি জানেন স্যার, মুসা স্যার আপনি জানেন যে তার সুজা ভাই আমার গুরু ছিলেন, আমার স্যার ছিলেন। জি রানা সাহা স্যার, আজকে কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তার কাছে এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের মতো এবং ওই স্যারদের কাছে, যে যাদের হাত ধরে আজকে এই পর্যন্ত এসেছে এবং কি পরিমাণ কষ্ট করেছি স্যারদের পিছনে। স্যাররা কাজ করতেছে রাত 12টা-1টা পর্যন্ত, স্যারের বাসার নিচে যে দাঁড়িয়ে থাকতাম, যে স্যার কাজ শেষ করে বাসার নিচে নামবে, আমি জানি যে সুজা ভাই রাতে 11:30টার সময় চা খেতে নামে, জাপান বাংলাদেশ গার্ডেন সিটির সামনে আসে আড্ডা দিতে, দাঁড়ায় থাকতাম যে স্যারকে ফোন দিলে তো পিক করবে না, কারণ এখন কাজে বিজি। তো 11:30টার সময় এসে বলতো, কিরে শরীফ তুই এখনো দাঁড়িয়ে আছিস সেই জায়গায়, কাজ জন্য? স্যার আপনার জন্য। একটা ফোন দিসনি কেন? স্যার আপনি তো কাজে ব্যস্ত ছিলেন, জানি যে। তো ওইভাবে কিন্তু আমরা একটা ভালোবাসা তৈরি করে স্যারদের হাতে ধরে ধরে স্যার এই পর্যন্ত এসেছি। তারপরে রানা শাহ আছেন থাকরালে, এটা পাইটি সুজাবাই আছেন ব্রিটিশ কাউন্সিলে, সবাই কিন্তু দিন শেষে সলিউশনে চলে গেছে স্যার। আসলে সলিউশনটাই কিন্তু একটা লাইফ। আমরা যেমন সলিউশনে কাজ করছি এখন, আপনি কাজ করছেন ফায়ারওয়াল সলিউশন নিয়ে, তো সলিউশন আপনাকে শিখতে হবে। সো একটা প্রপার গাইডলাইন, একটা প্রপার ট্রেনিং নেওয়ার পরেই কিন্তু আপনি আপনার লাইফটা সেট করতে পারেন। তো ওই সময় আমরা স্যারকে এত বেশি কোশ্চেন করতাম। আজকে একটা ক্লাসে জয়েন করেছি, কালকের ক্লাসে ঢোকার আগে 10টা কোশ্চেন রেডি। স্যার কি ব্যাপার, ক্লাস শুরু করতে পারলাম না, তুমি কোশ্চেন করা শুরু করছিলাম না? স্যার প্রথম 15 মিনিট না রিভিউ, এখানে ওকে ফাইন দাও। তখন স্যার এবার একটু পরে বলতো যে শরীফের মতো হও। ভালো লাগতো স্যার ওই সময়, কারণ আমি নন আইটি ছিলাম, আমাকে দাঁড়াইতেই হবে এই ফিল্ডে, এরকম একটা ইস্যু ছিল। তো এখানে স্যার যে কোশ্চেনটা এসেছে, কোশ্চেনটা খুব স্মার্ট একটা কোশ্চেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল থেকে একজন স্টুডেন্ট কোশ্চেন করেছে। আশা করছি এই কোশ্চেনটা নিয়ে অনেকেরই অনেক ধারণা ক্লিয়ার হবে। লেটেস্ট টেকনোলজি লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আইওটি, মেশিন ল্যাঙ্গুয়েজ এগুলা রেখে 2020 সালে নেটওয়ার্কিং ট্র্যাকে যাওয়াটা কি ফ্রেশারদের জন্য উচিত কিনা? নাম্বার 1। আচ্ছা, এই নতুন যে টেকনোলজি গুলো এসছে, তারপরে উনি আরো লিখেছেন যে স্যার এখন ফর্টিনেটের মতো যে টেকনোলজি গ্রো আপ হচ্ছে, নেটওয়ার্ক তো এভাবে গ্রো আপ হয় না। সো এটা একটা ভালো কথা যে যে টেকনোলজি বেশি গ্রো আপ হবে আমরা সেটাতে যাব। যেমন এখন সিসিএন এর নতুন টেকনোলজি নিয়ে কাজ করছি। তো আশা করছি তারেক স্যার কোশ্চেনগুলোর অ্যান্সারটা দিবেন এবং অ্যান্সারে বুঝিয়ে দিবেন যে যে নতুন যে টেকনোলজিগুলো আসছে সেটা তো আপনার বেসমেন্টের উপর বেস করেই। আপনার একটা বাসা ছিল, সেই বাসায় আপনি নতুন ফার্নিচার এনেছেন, তো আপনার বাসাটাই নাই, অর্থাৎ আপনার সেই সার্ভার নাই, নেটওয়ার্ক নেই, এই ফার্নিচার কোথায় বসাবো আমি? সো আপনাকে নেটওয়ার্ক এবং সার্ভার জানতেই হবে। তারপরে এখন আমি যেটা ক্লিয়ার হতে চাচ্ছি স্যার, আপনি যদি একটু ক্লিয়ার করতেন যে এই টেকনোলজিগুলো বাদ দিয়ে, অর্থাৎ নেটওয়ার্ক সার্ভার হাইড করে সরাসরি আইওটিতে বা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে বা ফায়ারওয়াল সিকিউরিটির দিকে চলে যাওয়াটা উচিত হবে কিনা স্যার, যদি কোশ্চেন অ্যান্সারটা দিতেন। একদম ক্লিয়ারলি বলতে গেলে না, উচিত হবে না। নেটওয়ার্কিং মূল বেস হচ্ছে আপনি নেটওয়ার্ক স্থাপন করা, আইপি কানেক্টিভিটি এস্টাবলিশ করা। আইওটির ক্ষেত্র সেম ব্যাপারটি হবে। আপনার কানেক্টিভিটি এস্টাবলিশের জন্য আইপি লাগবে। প্রত্যেকটা পিসি, 2টা পিসি বা কমিউনিকেশন এস্টাবলিশ হয় আইপি দিয়ে, এবং আইপির মাধ্যমে কানেক্টিভিটি এস্টাবলিশ হয়। আপনার নেটওয়ার্কিং কনসেপ্ট ক্লিয়ার না থেকে আপনি সরাসরি আইওটিতে গেলে আপনি প্রায় সময় অনেক কিছু ব্যাপারে বুঝবেন না। সেজন্য আমার ক্ষেত্রে আমি আপনাকে যেটি বলবো বা সাজেস্ট করব, নেটওয়ার্কিং এর কনসেপ্ট ক্লিয়ার করার পরে আপনি আইওটিতে যেতে পারেন, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। এবং আরেকটি কথা যেটা বলা হচ্ছে, ফর্টিনেট টেকনোলজির মতো গ্রোথ নেটওয়ার্কিং এ নেই। আসলে ফর্টিনেট সেটা একটা ফায়ারওয়াল, যেটাকে আমরা নেটওয়ার্কিং টেকনোলজির ভিতরেই ধরি। নেটওয়ার্কিং টেকনোলজি বা ফায়ারওয়াল মতো সিকিউরিটির মতো জিনিস নিয়ে কাজ করতে হলে প্রথম আপনি স্টার্টিং আপনি সিসিএন এর রাউটিং, সুইচিং, আইপি কানেক্টিভিটি, কমিউনিকেশন এস্টাবলিশ এগুলো দিয়ে শুরু হয়। এরপর হঠাৎ করে কেউ এসে ফায়ারওয়াল বুঝবে না।
ফায়ারওয়াল নিয়ে কাজ করেন কারা? যারা জব লাইফে 4-5 বছর নিয়ে কাজ করেছেন, এখন হঠাৎ তাদের সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, তারা ফায়ারওয়াল নিয়ে কাজ করেন। একজন ফ্রেশার সরাসরি ফায়ারওয়াল নিয়ে কিছুই বুঝবে না। আর এটা আমাদের উইন্ডোজ ডিফেন্ডার যে ফায়ারওয়াল জাস্ট প্রত্যেক মাসে আপডেটে ক্লিক করে দিলে হবে তা কিন্তু না। এখানে সমস্ত পিসির এই ফায়ারওয়ালের মাধ্যমে আপনার কোম্পানির প্রত্যেকটা পিসির মনিটরিং হবে। প্রত্যেকটা পিসি থেকে কি পরিমাণ ডাটা আউট হচ্ছে, ইন হচ্ছে, প্রত্যেকটা ক্লায়েন্ট কোন দিক থেকে কি কি ব্রাউজ করছে, বা কোনো প্রকার অ্যাটাক আসছে কিনা লগ থেকে, সেগুলো সবকিছু ফাইন্ড আউট করা যাবে। সেক্ষেত্রে আপনি সরাসরি ফায়ারওয়ালেও যেতে পারবেন না। আর আমরা সরাসরি ফর্টিনেট বা ফায়ারওয়ালটাকে আমরা নেটওয়ার্কিং ট্র্যাকের মধ্যে ধরে রাখি, সিকিউরিটি ট্র্যাকটাকে নেটওয়ার্কিং ট্র্যাকের পরবর্তী স্টেপে আমরা ধরে রাখি। অর্থাৎ আপনারা সেটা করতে পারেন নেটওয়ার্কিং নিয়ে স্টাডি শুরু করার পরে 4-5 বছর বা 2-3 বছর কাজ করার পরে সেটি করতে পারেন। এবং আইওটির ক্ষেত্রে যেটি সাজেশন হচ্ছে, আপনি নেটওয়ার্কিং কনসেপ্টে ক্লিয়ার করুন, এরপরে আইওটি নিয়ে কাজ করা শুরু করুন। সেক্ষেত্রে আপনার জন্য বেশি ভালো হবে, আপনি সরাসরি আইওটির কনসেপ্টগুলো বুঝবেন না। তবে এটি খুব ভালো যুগোপযোগী কোশ্চেন। পৃথিবী আর্টিফিশিয়াল আইওটি দিকে চলে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে চলে যাচ্ছে। আপনারা যারা এখন খুব নর্মাল ইউজ করেন, জিমেল ইউজ করেন, মেল ইউজ করেন, পুরা ট্যাব লিখতে হচ্ছে না, আপনি মেইলের রিপ্লাইয়ের ক্ষেত্রে অটোমেটেড রিপ্লাই আসছে। যারা ইনস্টাগ্রাম ইউজ করেন বা লিঙ্কডইন ইউজ করেন, অটো রিপ্লাই, কেউ ওয়েলকাম জানানো বা হ্যাপি বার্থডে জানালো, রিপ্লাই থ্যাঙ্কস, ওয়েলকাম, এই ধরনের অটো রিপ্লাই চলে আসে। এই ধরনের। ধন্যবাদ স্যার, পরবর্তী যদি কোশ্চেন থাকে। এবং স্পেশালিও থ্যাঙ্কস বিউপির স্টুডেন্টকে যে খুব যুগোপযোগীতে একটা কোশ্চেন করেছেন। একটা কোশ্চেন এসেছে, কোশ্চেনটার অ্যান্সার আমি একটু দিচ্ছি। একজন কোশ্চেন করেছেন, স্যার ক্লাউড কম্পিউটিং লার্ন করার জন্য কোন প্ল্যাটফর্ম থেকে শুরু করা উচিত? ওকে, আমি এই কোশ্চেনটার জন্য স্যারের কাছে যাব। আর এর সাথে উনি আরো লিখেছেন, আমি নিজে একটা ক্লাউড সার্ভার বানাতে চাচ্ছি, এবং এর জন্য আমি কিভাবে বিল্ড আপ করার জন্য আমাকে এখন কি কি জিনিস শিখতে হবে। নিজে নিজে একটা ক্লাউড সার্ভার বানাতে চাচ্ছেন। আসলে কোশ্চেনটা ওই একদমই সেম, যে আসলে ক্লাউড সার্ভার তৈরি করার জন্য আপনাকে কোন কোন জায়গাতে কাজ করে আসতে হবে। স্যার একটা ক্লাউড সার্ভার এবং ক্লাউড সার্ভার সম্পর্কে সে ধারণা চেয়েছে যে একটা অফিসের ফিজিক্যাল সার্ভারের পরে কেন ক্লাউড সার্ভার রাখে, এবং ফিজিক্যাল সার্ভার বাদে শুধু ক্লাউড সার্ভার রাখা যায় কিনা। কোশ্চেনটার জন্য থ্যাঙ্কস আপনাকে, হোসেন সাহেব, আপনাদের জন্য থ্যাঙ্কস কোশ্চেনটার জন্য। স্যার ফারুক স্যার যদি কোশ্চেনটার অ্যান্সার দিতেন। ক্লাউড কম্পিউটিং এর মধ্যে এতদিন বা আমরা সবথেকে বেশি পপুলার হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিস। ক্লাউডিং এর টোটাল মার্কেটে বলতে গেলে অ্যামাজন দখল করে নিয়েছে। সেক্ষেত্রে পাশাপাশি মাইক্রোসফট অ্যাজিউর নিয়ে বেশ গত কয়েক বছর ধরে কাজ শুরু করেছে, তাদের চলছে। মাইক্রোসফট অনেকটা মার্কেট ধরে রেখেছে, পাশাপাশি গুগল ক্লাউড প্ল্যাটফর্মও রয়েছে। এখন আপনার চয়েস, আপনি কোনটা নিয়ে কাজ করতে স্মুথ ইউজ করবেন। যদি মনে করুন আপনি উইন্ডোজ নিয়ে মাইক্রোসফট নিয়ে কিছু কাজ করেছেন বা উইন্ডোজ সার্ভারটা নিয়ে কাজ করেছেন, সেক্ষেত্রে আপনি উইন্ডোজের মাইক্রোসফটের ক্লাউড নিয়ে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে। মাইক্রোসফট উইন্ডোজ সার্ভারে যেরকম অ্যাক্টিভ ডিরেক্টরি রয়েছে, সেক্ষেত্রে ক্লাউডের ক্ষেত্রে উইন্ডোজের যে ক্লাউড অর্থাৎ মাইক্রোসফট অ্যাজিউরের ক্ষেত্রে অ্যাজিউর অ্যাক্টিভ ডিরেক্টরি রয়েছে। জাস্ট হাইপারভিজর, সেখান থেকে আপনি আপনার পিসি ভার্চুয়াল মেশিন বানাতে পারবেন, সে আপনার মেশিন থেকে বিভিন্ন কমিউনিকেশন করতে পারবেন, সেটাও করতে পারেন। বা আপনি ক্লাউডে আপনার সফটওয়্যার বা বিভিন্ন সাইট হোস্টও করতে পারেন। সব ধরনের অপশন রয়েছে। এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি অ্যামাজনের সাথে কাজ করে থাকেন, অ্যামাজন ওয়েব সার্ভিস নিয়ে পড়াশোনা করে থাকেন, সেটা অ্যামাজনও করতে পারেন। অ্যামাজনও খুব বেশি পপুলার। গুগল প্ল্যাটফর্ম নিয়ে আমাদের দেশে খুব একটি বেশি শোনা যায় না। আপনি যদি ওগুলোর সাথে যদি ইউজ টু হন, আপনার করতে পারেন, ডিসিশন আপনার। এখন যদি আমার সাজেশন হচ্ছে, যদি মনে করুন আপনি এমসিএস বা বাংলাদেশে যেটা হয় একটু উইন্ডোজ সার্ভার নিয়ে একটু পড়াশোনা করে থাকে, যেমন উইন্ডোজ সার্ভার এমসিএস অনেকেই করে থাকেন, এমসিপি অনেকে করে থাকেন। যদি আপনি উইন্ডোজ নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে অ্যামাজন নিয়ে আবার নতুন করে পড়াশোনা শুরু করা আপনার জন্য কষ্টকর হয়ে যেতে পারে, বা গুগল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা কষ্টকর হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি মাইক্রোসফট অ্যাজিউর নিয়ে কাজ করতে পারেন। মাইক্রোসফট অ্যাজিউরের প্রথম এক্সাম হচ্ছে মাইক্রোসফট অ্যাজিউর ফান্ডামেন্টালস, যার কোড নাম্বার হচ্ছে 900। আপনারা চাইলে সেই এক্সামটি দিতে পারেন, জাস্ট বেসিক কিছু ফান্ডামেন্টালস থিওরি। এর পরবর্তী এক্সাম রয়েছে 103, 104 মাইক্রোসফট অ্যাজিউর অ্যাসোসিয়েট বা অ্যাডমিনিস্ট্রেটর। এর পরবর্তী সিকিউরিটি অ্যাসোসিয়েট রয়েছে। আপনারা মাইক্রোসফট নিয়েও কাজ করতে পারেন।
আর আরেকটি ইম্পর্টেন্ট, যেহেতু আপনি প্রশ্নটি করেছেন সেক্ষেত্রে আপনার জন্য একটু ইনফরমেশন দিয়ে রাখতেছি। মাইক্রোসফট অ্যাজিওর একটি ফ্রি সার্টিফিকেশন, অর্থাৎ একটা ব্রাউজার অ্যাভেলেবেল ফ্রি দেওয়া হচ্ছে শুধুমাত্র মাইক্রোসফটের ইভেন্টে জয়েন করলেই। অর্থাৎ যে কোনো একটা প্রতিষ্ঠান যখন একটি অফার বা একটা সার্ভিস নতুন নিয়ে আসে, সেক্ষেত্রে তারা কিছু অফার দিয়ে থাকে। এটা মাঝে মধ্যে মাইক্রোসফট দিয়ে থাকে, সিসকো দিয়ে থাকে, এখন বর্তমানে জুনিপারও একটা অফার রয়েছে। জুনিপারও তাদের টোটাল এডুকেশন সার্টিফিকেশন ট্র্যাক চেঞ্জ করে ফেলেছে। সিসকো সিসিএনএ, নিউ সিসিএনএ নিয়ে এসেছে। মাইক্রোসফট আবার চেঞ্জ করে ফেলেছে। সেক্ষেত্রে নতুন যখন একটা সাবজেক্ট চলে আসে, এই স্টুডেন্টদেরকে বা শিক্ষার্থীদেরকে বা আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য ওনারা কি করে থাকেন, ফ্রি ব্রাউজার একটা অফার দিয়ে থাকেন। আপনারা জুনিপার ক্লাউড নিয়েও কাজ করতে পারেন যদি আপনি জুনিপার ডিভাইস নিয়ে কাজ করে থাকেন। জুনিপারও একটি ফ্রি অফার রয়েছে, ফ্রি ব্রাউজার অ্যাভেলেবেল করার অফার রয়েছে। মাইক্রোসফটেরও একটি ফ্রি ব্রাউজার অ্যাভেলেবেল করার অফার রয়েছে। জুনিপার ব্রাউজারটির প্রাইস হচ্ছে প্রায় $200। জুনিপার আপনি চাইলে 5টি ট্র্যাক থেকে 5টা এক্সাম দিতে পারবেন, তাহলে আপনার ব্রাউজার অ্যাভেলেবেল হচ্ছে $1000 মতো ফ্রি ব্রাউজার আপনি পাবেন। তবে জুনিপার ওখানে অবশ্যই পড়াশোনা করতে হবে। মাইক্রোসফটের ক্ষেত্রেও সেম, মাইক্রোসফট প্রায় $99 একটি ব্রাউজার অ্যাভেলেবেল দিচ্ছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে, আপনি রেজিস্ট্রেশন করবেন, ইভেন্টে জয়েন করবেন, জয়েন্টের পরে 3 দিনের ভিতর আপনার কাছে ব্রাউজারটি চলে আসবে। আনফরচুনেটলি যদি ব্রাউজারটি না আসে, সেক্ষেত্রে আপনার একটা মেল করতে হবে, তাদের একটি মেল অ্যাড্রেস রয়েছে। আর এই সম্পর্কে লিঙ্ক আপনি পাইতে চাইলে আমার একটি ভিডিও ডিসক্রিপশন রয়েছে, আপনি সেই ভিডিও ডিসক্রিপশনে বা ইউটিউব সাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন। সেখানে জুনিপারটিও অফার করা রয়েছে, প্লাস মাইক্রোসফট অ্যাজিওরটি অফার রয়েছে, প্লাস ফেলো অলডো ফায়ারওয়াল নিয়ে কাজ করতে চাইলে সেক্ষেত্রে 50% ডিসকাউন্টের একটি ভাউচার রয়েছে, আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। এটাই, ধন্যবাদ স্যার। এর পরবর্তী কোশ্চেন। থ্যাংক ইউ স্যার, স্পেশালি থ্যাংক জানাচ্ছি তারেক স্যার আপনাকে, যে আজকে আমাদের অডিয়েন্সের জন্য আমার পাশে থেকে আপনি যে বিষয়গুলো তুলে ধরলেন। আমি বিলিভ করি আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এভাবে কখনো এই বিজ্ঞানারদের জন্য হয়তো এই বিষয়গুলো কখনো উঠে আসে নাই, কারণ আমরা মুখে অনেক কথা বলি। সো আমার কেডিবাইটি ইনস্টিটিউট, আমার নেটওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে স্যার থ্যাংকস জানাচ্ছি যে আমাদের বাংলাদেশের মার্কেটটাকে আরো ডিমান্ডেবল করার জন্য আপনার এই সহযোগিতা, এবং প্রতিনিয়ত আপনি আমাদের সাথে আছেন, থাকছেন, এটা একটা গুড নিউজ। তো আমাদের অডিয়েন্স যারা সামনে আছেন তাদের জন্য একটা গুড নিউজ দিচ্ছি। নেক্সট ফ্রাইডে, অর্থাৎ আপকামিং ফ্রাইডে রাত 9:30 আমরা আবারও আসবো তারেক স্যারকে নিয়ে, এবং সেইখানে আমরা দেখব 10 মিনিটের টিপস অ্যান্ড টেকনিক, কিভাবে এই বন্ধের সময় লকডাউনে এই ধরনের ভাউচারগুলো আপনি অ্যাচিভ করতে পারেন এবং সার্টিফিকেশনের জন্য প্রিপারেশন নিতে পারেন। ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউটের নেটওয়ার্ক ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের এই সহযোগিতা সবসময় ছিল, থাকছে। সাথে থাকছেন তারেক স্যার এবং সাথে থাকছেন আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা ফ্যাকাল্টিস। তো সামনের দিনগুলোকে শুভময় হোক, সুন্দর হোক, আরো সুন্দর হোক, সেই কাজ নিয়ে কাজ করছেন স্যার, কাজ করছেন, আমরা আছি। এবং মনে রাখবেন, উই আর ওয়ান আমব্রেলা। আমাদের এই ওয়ান আমব্রেলার নিচে আপনারা দাঁড়ালে আমরা চাই বৃষ্টির পানিটা আমাদের গায়ে পড়ুক, আপনাকে যেন না ভিজিয়ে আপনাকে যেন আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি। আমরা ভিজেছি, আমরা ভিজবো, আরো কষ্ট করব, আর এই কষ্টের ফলটা, যে উপার্জনটা, সেটা আপনাদেরকে দিতে চাই ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউটের নেটওয়ার্ক ডিপার্টমেন্টের এই ওয়ান আমব্রেলা সেশন থেকে। তো এখানে স্পেশালি থ্যাংক জানাচ্ছি ডিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের ইঞ্জিনিয়ার সৈয়দ মিস্টার সারোয়ার স্যার। উনি তারেক স্যার আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, আমাকে থ্যাংক জানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ সারোয়ার ভাই, তুমি তোমাকে মিস করছি। আজকে লাইভে তোমারও থাকার কথা ছিল তারেক ভাইয়ের সাথে, এবং অলরেডি সেশন শেষ করে তোমার সাথে আমরা তিনজন আবার একটা লাইভে আসবো বাংলাদেশকে ডেভেলপমেন্টের জন্য ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউটের পর্দা থেকে। তো তুমি থাকছো আমাদের সাথে, এবং তোমার মুখ থেকে আরো ভালো ভালো কিছু ডিসিশন শুনতে চাচ্ছি। তোমরা কিভাবে বিউপিতে ডেভেলপ করছো, কিভাবে বিউপি নেটওয়ার্ক করেছো, এবং কিভাবে ইন্ডাস্ট্রিতে তোমরা নতুন টেকনোলজিগুলো ইনপুট নিচ্ছ, সেখানে কাদেরকে চাচ্ছ, সেই ভ্যাকান্সিগুলো নিয়ে কথা বলবো, শুনবো তোমার কাছ থেকে। ধন্যবাদ জানাচ্ছি বাবু ভাই আপনাকে, আপনি আমাদেরকে থ্যাংকস জানিয়েছেন বাংলাদেশ ল ফাউন্ডেশন থেকে। থ্যাংক ইউ স্যার। এবং এখানে অজস্র মানুষের ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের টাচে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। তো মনে রাখতে হবে, সামনের শুক্রবার রাত 9:30টার সময় আমি থাকবো, তারেক স্যার থাকবেন, আমরা আপনাদেরকে ডেমো কাজ দেখাবো। যে কথাগুলো আজকে আপনারা শুনেছেন তার উপর বেস করে কিছু কিছু কাজ দেখাবো, যে আসলেই প্র্যাকটিক্যাল লাইফটা ডিফারেন্ট। আপনাকে অবভিয়াসলি একটা প্রফেশনাল ট্রেনিং নিতে হবে, প্রয়োজন আপনাদের, এবং সেটা মাস্ট বি ভেন্ডরের
ইন্টারন্যাশনাল সিলেবাস অনুযায়ী। সো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো। এবং মিঞ্জু স্যার, আপনাকে আমরা মিস করছি আজকে। কোনো সমস্যা নেই, মিঞ্জু স্যার বারবার মেসেজ দিচ্ছেন, ওনার ইন্টারনেট কানেক্টিভিটি ফেল করেছে, কারেন্ট নেই, মোবাইল থেকে জয়েন হওয়ার ট্রাই করছেন, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ মিঞ্জু স্যার নেক্সট সেশনে আপনার কাছ থেকে সাইবার সিকিউরিটি নিয়ে আরো কাজ দেখবো। সাথে তো তারেক স্যার আছেন। এবং আজকে আরো একটা জিনিস আমরা ক্লিয়ার করছি, সেটা হচ্ছে আপনাদের লাইফটাকে আরো সুন্দর করার জন্য আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিনিয়ত ধরনের লাইভ থাকবেন। সো ফলো রাখবেন আমাদের পেজগুলোতে, আমাদের সাথে কানেক্টেড থাকেন, ইনফরমেশনগুলো মনে রাখবেন, ছোট ছোট করে টুকে রাখবেন, নোট ডাউন করে রাখবেন। শুক্রবার রাত 9:30টার সময় আমরা একটা আড্ডা দিব, আবারও একটা ক্যানেল লাইট প্রোগ্রাম হবে। এবং আপনাদের জন্য আমরা ফ্রি কিছু ট্রেনিং অলরেডি অফার করেছি, যেটা হচ্ছে 100% স্কলারশিপ। এই স্কলারশিপটা কেন আপনাদেরকে ফ্রি করা হয়েছে? এই যে ডিজাস্টার, এই যে অর্থনৈতিক একটা অবক্ষয়, এই অবক্ষয়ের এই সময়টাতে ক্রিয়েটিভ আইটি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। অনেক মানুষ অনেক কিছু দিয়ে গিফট করছে, বাট টেকনোলজি, আমরা আপনাকে টেকনোলজি গিফট করছি আপনার লাইফের ক্যারিয়ারটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের জন্য আইটিতে আমরা টেকনোলজি আপনাদেরকে গিফট করছি। আমরা 100+ স্টুডেন্টকে ফ্রি স্কলারশিপ দিব সিসকো নেটওয়ার্কের উপরে এবং অন্যান্য ট্রেনিংগুলোর উপরে। সো আমাদের সাথে কানেক্টেড থাকেন। আর তারেক স্যার সবসময় আমাদের সাথে আছেন। তারেক স্যারকে নিয়েই আমাদের পরবর্তী সেশনগুলো আরো হবে এবং আমাদের গ্রোমিং ক্লাস হবে। আমরা লাইভ ক্লাস অ্যারেঞ্জ করব, লাইভ সেশন অ্যারেঞ্জ করব। পেজে কানেক্টেড থাকবেন, ভালো থাকবো সবসময়। শুভকামনা থাকছে। তারেক স্যার, আপনি যদি শেষ সময় আমাদের এই অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতেন, এবং নেক্সট ফ্রাইডেতে আমরা কি বিষয়গুলো নিয়ে আমরা লাইভে আসবো, যদি আপনি একটু তাদেরকে ধারণা দিয়ে দিতেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দীর্ঘ সময় যাবৎ আমাদের সাথে থেকে বিভিন্ন কোশ্চেন করেছেন। আমরা যতটুকু পেরেছি কোশ্চেনগুলো আনসার দেওয়ার ট্রাই করেছি। টেকনোলজি কোনো কোশ্চেন আসলে খুব শর্টকাটে আনসার দেওয়া যায় না, প্রত্যেকটি কোশ্চেনেরই বিস্তর আনসার রয়েছে। তারপর অল্প সময়ের মধ্যে আমরা কিছু আনসার দেওয়ার ট্রাই করেছি, আরও কিছু কোশ্চেনে আনসার দেওয়া হয়নি, দুঃখিত সেগুলোর জন্য। পরবর্তী আমরা সেগুলো দিব। নেক্সট ফ্রাইডেতে আপনাদের যে ধরনের রিকোয়ারমেন্টস থাকবে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন, বা আপনারা কি জানতে চাচ্ছেন বা কি নিয়ে আপনারা সেশনটি চাচ্ছেন। আমরা সেক্ষেত্রে অধিক যে ধরনের কমেন্ট আসবে তার উপর আমরা নেক্সট সেশনটি রাখতে পারি। অথবা আমরা আপনাদেরকে কিভাবে ফ্রি ভাউচারগুলো অ্যাভেলেবেল করতে পারেন সে অফারগুলো দেখতে পারি। আপনার কমেন্টে জানান, আপনাদের কমেন্টের উপর বেস করে সিদ্ধান্তটি নেওয়া হবে। ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। আর একটা মজার নিউজ দিয়ে শেষ করছি। আমাদের জানেন যে অনলাইনে পুরো পৃথিবীটাই এখন অনলাইনে চলে যাবে, অলরেডি চলে গিয়েছে। একটা সময় মানুষের ধারণা ছিল যে একটা ট্রেনিং নিতে গেলে ফিজিক্যালি হয়তো নিতে হবে। নো, ফিজিক্যালি ডিভাইসটা কিন্তু দূরেই থাকে। আমরা একটা ক্যাবল দিয়ে হয়তো ওই ডিভাইসটার ভিতরে লগ ইন করি একটা সফটওয়্যারের মাধ্যমে। সো অনলাইনেও কিন্তু আমরা তাই করব, এখানে বসে রিমোটলি একটা ডিভাইসের ভিতরে ঢুকে ডিভাইসটা কনফিগার করব। সো আমরা এই আইটি ওয়ার্ল্ডের জন্য একটা কাস্টমাইজ ট্রেনিং অফার করব আপনাদের জন্য, যেখানে একজন বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যেতে গেলে যে টপিকসগুলো লাগে প্রত্যেকটা ভেন্ডরের ভিতর থেকে, যেটাকে একটা ক্র্যাশ প্রোগ্রাম হবে। এবং এই ধরনের ট্রেনিংটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ক্যারিয়ার রোডম্যাপ, প্রফেশনাল সার্টিফিকেশন। তো এই সার্টিফিকেশন রোডম্যাপের জন্য আপনারা কারা ইন্টারেস্টেড অ্যাডমিশনের জন্য, বা অ্যাডমিশন বলতে আমাদের সেশনে জয়েন করার জন্য, আপনারা কমেন্ট বক্সে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। বিশেষ করে আমার অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে, 019907779783। এখানে SMS করবেন যে আই এম ইন্টারেস্টেড ফর দ্য ক্র্যাশ প্রোগ্রাম। আমরা ক্র্যাশ প্রোগ্রামটা ওভাবেই সাজাবো যে CCN এর নতুন যে শুধু পার্টটুকু আসছে সেটুকু রাখবো, সার্ভারের নতুন যে পার্টটা এসছে ততটুকু রাখবো, ফর্টিনেটের টেকনোলজি রাখবো, পালোয়েলের টেকনোলজি রাখবো, রেখে একটা ক্র্যাশ প্রোগ্রাম থাকবে। এই প্রোগ্রামটা হেল্পফুল হবে এই মুহূর্তে খুব শর্ট টাইমে আপনাকে দাঁড়িয়ে নেওয়ার জন্য। অনেকে অনেকভাবেই মার্কেটিং করছে, আমরা মার্কেটিং এ বিশ্বাসী না। এখানে একজন একটা কোশ্চেন করেছেন, একটা দেখাতে হবে ল্যাপটপ। আচ্ছা আচ্ছা, সো এখনই হচ্ছে আমাদের আমরা সেশনটা শেষ করবো। তো আমি লাস্টে ওইটুকুই বলছি যে এখানে আপনারা যারা ইন্টারেস্টেড যে এই টেকনোলজিতে ডেভেলপ করবেন, আমরা আবারও বলছি সিসকোর নতুন টেকনোলজিটুকু নিয়ে, শুধু নতুন যে পার্টটুকু নিয়ে, অটোমেশন পার্ট, মাইক্রোসফটের নতুন পার্টটুকু, লিনাক্সের নতুন পার্টটুকু, এবং
হচ্ছে ফায়ারওয়াল পালোয়ালের মতো নতুন পাঠ্যক্রম নিয়ে একটা ক্র্যাশ প্রোগ্রাম রান করব রিসেন্টলি। স্যার থাকবেন আমাদের সাথে, কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে অনলাইনে ক্লাসগুলো আমাদের সাথে থেকেই স্যারের কাছ থেকে। আমি নিজেও কিন্তু স্যারের স্টুডেন্ট, লজ্জার কিছু নেই। কিন্তু আমি পরশুদিন রাত্রে 4:30টার সময় স্যারকে SMS করছি, স্যার আমাকে শিখাবেন কখন। হ্যাঁ, ওকে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। তো যে কোনো সময় এই জিনিসগুলো নিয়ে আপনারা কারা কারা ইন্টারেস্টেড ফিল করছেন আমাদের অফিসিয়াল নাম্বারে SMS করবেন 019007979783-তে SMS করবেন যে কারা এই সেশনে অ্যাটেন্ড করতে চাচ্ছেন। পরবর্তীতে আমরা অফিসিয়াল ভাবে আপনাদের সাথে আসব এই বিষয়গুলো নিয়ে এবং আপনাদের টাইম শিডিউল জানিয়ে দিব ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের নেটওয়ার্ক ডিপার্টমেন্টের পক্ষ থেকে। মনে রাখবেন আমরা ক্যারিয়ার পার্টনার হিসেবে কাজ করতে চাই এবং তারই অবধি 11 বছর অবধি আমরা কাজ করছি ক্যারিয়ার পার্টনার হিসেবে। সো ক্যারিয়ার পার্টনারশিপের এই প্রোগ্রাম থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং লাইভ শেষ করার এই পর্যায়ে সবাইকে আবারও একবার শুভেচ্ছা। ভালো থাকবো, অনেক বেশি ভালো থাকবো নিজের ক্যারিয়ার নিয়ে, দেশের জন্য না, কারোর জন্য না, আপনার নিজের জন্য, আপনার ফ্যামিলির জন্য। থ্যাংক ইউ তারেক স্যার। এবং তারেক স্যার আপনি যদি আজকের এই প্রোগ্রামটা শেষ করতেন, আপনার কাছেই চাচ্ছি যে আপনার হাতে এই প্রোগ্রামটা শেষ হোক এবং পরবর্তীতে আর একটা শুভ কামনা দিয়ে শুভ একটা রাত আবার আপনি ওপেন করবেন পরবর্তী সেশনে, সেই পুরো ডোরটা আপনার হাতে ছেড়ে দিচ্ছি। স্যার আপনি যদি ইন্ডিংয়ে সবকিছু বলে শেষ করতেন আজকের এই অ্যাওয়ারনেস ক্যান্ডেল লাইট প্রোগ্রাম ফ্রম আইটি প্রফেশনাল। ধন্যবাদ সবাইকে দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এই লাইভ প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। নেক্সট ফ্রাইডে ঠিক 9:30টায় আমরা আবার লাইভে আসব। আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কোন সাবজেক্টে বা কোন ইস্যুতে আপনাদের ইন্টারেস্ট রয়েছে। আমরা সেই টপিকসের উপর বেস করে, অধিকাংশ মতামতের উপর বেস করে সেই প্রোগ্রামটি করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবো সবাই, ভালো থাকবো নিজের জন্য, ভালো থাকবো নিজের ফ্যামিলির জন্য। যখন আপনি নিজের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য ভালো থাকবেন তখন দেশের জন্য ভালো কিছু করতে পারবেন আপনার সামনের ভবিষ্যতের জন্য ইনশাল্লাহ। আমরা ওই ফ্রাইডে শুক্রবারেই ডিক্লেয়ার করব কোর্স আউটলাইনটা কেমন হবে। এই চেঞ্জটা এসেছে, এই চেঞ্জটা ধরে রাখার জন্য, কারণ এই পুরো চেঞ্জগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ করেন অবভিয়াসলি আপনাকে স্টেপ বাই স্টেপ লাগবে, সেটা একটা অনেক সময়ের ব্যাপার। আমরা চাচ্ছি মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনি কোনো না কোনোভাবে আগে এন্ট্রি লেভেলেতে ঢুকে যান, আর ওই ঢোকার জন্যই ভেন্ডর রুলস ফলো করে আমরা একটা ইন্টারন্যাশনাল কোর্স আউটলাইন আপনাদেরকে গিফট করব। সেটাতে আপনারা কারা কারা ইন্টারেস্টেড আমার এই অফিসিয়াল নাম্বারে দিয়ে দিলেই আমরা এইভাবে আপনাদের জন্য রেডি হব। এবং দিন শেষে আমরা চাবো এটার পরে আপনি পাশাপাশি যে কোনো একটা ট্র্যাক নিয়ে কাজ শুরু করেন। সেটা হতে পারে সিসকো, আমাদের এই ক্র্যাশ কোর্সটা নেওয়ার পর আপনি একটা ট্র্যাকে শুরু করেন, সেটা হতে পারে সিসকো, সেটা হতে পারে মাইক্রোসফট, একটা একটা করে, বাট একসাথে মিক্সিং করা যাবে না নিজের লাইফটাকে। স্যার আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে রাতে ফোনে অবশ্যই আপনি আমাকে সময় দিবেন, আমাকে পড়াবেন, আমরা পড়বো। আমরা কিন্তু রাতে পড়ি জানেন, আমরা কিন্তু চাই, মনে মনে বলি যে রাতটা যদি আরো অনেক বড় হতো, আরো অনেক বেশি পড়তে পারতাম। তো স্যার রাতে কিন্তু আবারও বিরক্ত করব, আর আপনার কাছ থেকেও অনেক বিরক্ত চাই, আপনিও আমাকে অনেক বিরক্ত করেন। আমরা এই ওয়ান আমব্রেলা আইটি প্রফেশনালরা আমরা কাজ করছি আমাদের নিজেদের ক্যারিয়ার নিয়ে, আপনারাও কাজ করেন আপনাদের নিজেদের ক্যারিয়ার নিয়ে। তো স্যার ভালো থাকবেন। লাইভ শেষ করে স্যার আপনার সাথে আবারও আড্ডায় আসছি আমি। এটা আমার পার্সোনাল আড্ডা, নিজের গ্রোমিং আড্ডা, শিখতে হবে, পড়তে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো সবাই। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভের সকল অডিয়েন্সকে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ক্রিয়েটিভিটির পক্ষ থেকে। এবং তারেক স্যারকে আবার স্পেশাল থ্যাঙ্কস আজকের এই লাইভে আমাদেরকে সময় দেওয়ার জন্য। পরবর্তী ফ্রাইডেতে রাত 9:30টায় দেখা হচ্ছে আবারও ক্যান্ডেল লাইট প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।